হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো, বাসায় নিরাপদে আছো। আমি মেহেদি ইসলাম হৃদয় আবারও চলে আসছি তোমাদের সাথে টার্গেট ডিএমসি কোর্সের যে ফ্রি মেডিকেল লাইফ ক্লাস, সেটার পার্ট 2। এখানে আজকে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে থাকবো, যে ব্যাকটেরিয়া নিয়ে, যেখানে আমরা এই ব্যাকটেরিয়ার গঠনটা কেমন হয়, কি কাজ করে, কিভাবে তোমার বডিতে ক্ষতি করতে পারে, এবং এই ব্যাকটেরিয়াগুলো কিভাবে তুমি প্রতিরোধ করতে পারবে, ব্যাকটেরিয়া যেন তোমার বডিতে কোনো ক্ষতি না করতে পারবে, আমরা সব কিছু একটু ডিটেইলড কনসেপ্টে জানবো। সো এবং মেডিকেল বেসড প্রশ্নগুলো কেমন আসে সেটা নিয়েও জানবো। তো তোমরা দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যা তারা যেন আসে তোমাদের সাথে, যেন তোমরাও যেন উপকৃত হও, তোমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, তারাও যেন উপকৃত হয়, এবং আলটিমেটলি দিন শেষে আমরা যেন একটা ভালো কিছু জানতে পারি, শিখে যেতে পারি। ওকে, সো সবাই একটু মেনশন করে দাও as soon as possible। সবার রেসপন্স দেখতে চাই। এখন আমাদের সাথে 397, আরও বেশি চাই, আরও বেশি। ওকে, 420 হচ্ছে, ইনশাল্লাহ আরও বাড়বে সবাই। আচ্ছা, আর কে কোথা থেকে ক্লাস করছো একটু জানিয়ে দাও, যে ভাই আমি এখান থেকে আছি। আর আমার জেলার যারা আছো কুমিল্লার, তারাও বলে দাও যে ভাই আমরা কুমিল্লার। ওকে, এনি পার্ট, সব জেলার স্টুডেন্টই আমার স্টুডেন্ট। সো আমি ওইভাবেই দেখি, বলে দাও কে কোথা থেকে আছো, ক্লাসটা কোথা থেকে করছো, এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তারপরে আমরা ক্লাসে যাব, কিন্তু আমরা ক্লাস করব, আমাদের ক্লাসটা ইম্পর্ট্যান্ট, আমরা অনেক কিছু জানবো, বাট আমাদেরকে আগে ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে হবে, সবাই একসাথে উপকৃত হব, ঠিক আছে? আচ্ছা, তামান্না ময়মনসিং থেকে, মিসির আলী বলছো রংপুর থেকে, আসমাউল সে নাটোর থেকে, বাহ। আচ্ছা, ফারিহা বলছে সে কুমিল্লার, গুড, হাই ফাইভ কুমিল্লা। ওকে, সবাই আমার স্টুডেন্ট। আমি তো আগেই বলেছি যে পুরো বাংলাদেশের সব জেলার সবাই আমার স্টুডেন্ট, সবার জন্যই আমি ক্লাস নিব, সবার জন্যই আমি একই রেসপন্স করব। কিন্তু কুমিল্লার হলে তো বুঝোই, নিজের জেলা একটা ভালো লাগা থাকে। আচ্ছা, ওকে, অর্পিতা কিশোরগঞ্জ থেকে, ফাইন। ওকে, আরও মেনশন চাই, আরও মানুষকে ডাকো, সবারকে নিয়ে আমরা আজকে শিখবো, ঠিক আছে? আমি এখানে দেখো একটা ব্যাকটেরিয়া এঁকে রাখছি, এখানে পার্টগুলোকে আমরা জানবো, সবগুলোকে নিয়ে আমরা ডিটেল জানবো। নাহিদুল প্রশ্ন করেছে যে অ্যাডমিশন টেস্ট কি শর্ট সিলেবাসের উপরে হবে? ভাইয়া, আগে শর্ট সিলেবাস আমরা শেষ করব, তারপর আমরা ফুল সিলেবাসও করব। সো এমনটা না যে শুধু শর্ট, আমরা কিন্তু সবগুলা করব। কিন্তু যেহেতু গভর্নমেন্ট তোমাদেরকে শর্ট সিলেবাসটা নিয়ে বলেছে, যেহেতু শর্ট সিলেবাসের উপরে এইচএসসি হবে, এ কারণে আমরা আগে ফোকাস দিব শর্ট সিলেবাসটা ভালোভাবে তোমাদেরকে ঝালাই করে দিতে, তারপরে আবার আমরা ফুল সিলেবাসও করব। সো এখানে তোমাদের ভাবার কোনো দরকার নেই যে আল্লাহ শর্ট সিলেবাস, ফুল সিলেবাস যদি না করায় আমরা সব করব, ঠিক আছে? আর তোমরা তো এখানে অনেকেই যারা, আশা করি যারা আছো, তারা মেডিকেলের জন্য মেডিকেলের প্রস্তুতি নিতে চাও, মেডিকেলের স্বপ্ন দেখো। এবং আমি একটা কথা বলি, যে এই যে আমাদের টার্গেট ডিএমসি কোর্স, এখানে কিন্তু ওরিয়েন্টেশন 20 তারিখ থেকে। তো তোমরা এখনও কিন্তু তোমাদের সেই সুযোগটি আছে যে তোমরা ভর্তি হয়ে, অলরেডি আমাদের সাথে অনেকেই ভর্তি হয়ে গিয়েছে, তো তোমরাও ভর্তি হয়ে তোমরা কিন্তু এই টার্গেট ডিএমসি কোর্স থেকে তোমরা বেস্ট আউটপুটটা নিতে পারো, এবং ওইখানে অনেক ভালো ভালো লেকচার আমাদের সাথে থাকবে। আচ্ছা, আর কতজন হয়েছো? 611। আরও কি বাড়বে? কে বলো, কে আরও বেশি শেয়ার চাই? শেয়ার করে সবাইকে জানায় দাও যে হৃদয় ভাইয়া আসছে ক্লাস নিতে, আমরা টার্গেট ডিএমসি কোর্সে আরও ডিটেলসে যাব, আরও অনেক কিছু শিখবো। সো ভাইয়ার সাথে থেকে শিখতে হবে, ঠিক আছে? ওকে, অনেকে বলছো বরিশাল থেকেও আসছে। হ্যাঁ, আচ্ছা, কয়েকজন বলছো যে 10 মিনিট স্কুলে দেখেছো। আসলে 10 মিনিট স্কুলে আমার চেহারা দেখো না, আমার ভয়েস শুনেছো। আমি ওখানে অনেক ক্লাস নিয়েছি, কিন্তু এখন আমি বন্দি পাঠশালায় তোমাদের সাথে থাকবো। আর যদি একটু বোর্ডটা ব্লার দেখাচ্ছে, কার্ড দেখাচ্ছে, যদি একটু সমস্যা হয় আবার ঠিক হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে, টেনশনের কিছু নাই, সবই ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো দেখো আমাদের হচ্ছে যে এই ব্যাকটেরিয়ান
টপিকটা কিন্তু আমাদের মেডিকেল বলো, ভার্সিটি বলো, সব জায়গায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই ব্যাকটেরিয়া। কারণ ব্যাকটেরিয়ার গঠনটা কি আমরা এগুলো জানি না, ব্যাকটেরিয়া কি কি পড়তে হবে আমরা জানি না, অ্যাডমিশনে কিভাবে পড়লে আমরা ভালো করতে পারবো, এই টপিকটা থেকে কি কি পড়তে হয়, এখানে কিন্তু অনেক কিছু আমাদের মুখস্থ রাখতে হবে। কিন্তু সব মুখস্থ করব, কি কি মুখস্থ করব, এগুলো কিন্তু অনেকে জানে না। সো আমরা এগুলা নিয়েই আজকের ক্লাসে আসবো। সো আশা করি তোমরা আমার সাথে থাকবা। এখানে 573 আছে, আরও মানুষ বাড়বে ইনশাল্লাহ, আর তোমরাও আরও বেশি বেশি মেনশন দিতে থাকো। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব আর আজকে ভালো কিছু শিখবো। তোমরা যারা এই যে মেডিকেল অ্যাডমিশনের জন্য থাকো, তোমাদের যাদের ইচ্ছা আছে, বা আমার মনে হয় যে অনেকেরই ইচ্ছা থাকা উচিত, আর অন্য সাইডেও তোমার থাকতে পারে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তোমাদের থাকতে পারে, কিন্তু এই যে এত তোমাদের মানে মনে করো আমার ফার্স্ট ক্লাসে ছিল 1000+, এরপরে আস্তে আস্তে কমছিল, তো আজকে শুরুতেই দেখলাম 573, 600 এরকম তোমাদের। তো আমার মনে হয় যে এই তোমরা এই নাম্বারটা কেন কমছে জানি না, হয়তো অনেকে ডেডিকেটেড আছো, আবার অনেকে হয়তো এখনই এত ডেডিকেটেড না, কিন্তু ডেডিকেশন থাকতে হবে, ডেডিকেশন তোমাদের থাকতে হবে। দেখো তোমরা যে জায়গাতেই যাও, তোমরা যদি ডেডিকেশনটা না রাখো তাহলে তোমাদের জন্য জিনিসটা উপরে ওঠাটা তোমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। আমি একটা তোমাদেরকে একটু কথা বলি আজকে, যে এখনও যেহেতু তোমরা, আমি চাচ্ছি যে মেনশন করতে থাকো, অনেকেই আসছো, একটু কথা বলি শুরুতেই। আমি যখন মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, বুঝছো, একটা টাইমে মানে আমি তো ঢাকায় এসে পড়ছিলাম, তখন কোচিং করছিলাম, অনেক কষ্ট হচ্ছিল। শুরুর 1 মাস আমি মেসে থাকা খাওয়া নিয়ে অনেক কষ্ট করছিলাম। এরপরে 1 মাস পরে আর থাকতে পারছি না, তখন আমার মনে হয় যে আমার মেসটা পাল্টাতে হবে, আমি এখানে থাকতে পারছি না, এখানে খাবার দাবার একদমই ভালো না, আরেকটা মেসে যাই। এর মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে যায়, কারণ প্রথম যে মেসে উঠেছিলাম সেখানে খাবার দাবার অনেক কষ্টকর ছিল। এরপরে যেখানে যাই সেখানে গিয়েও আবার যখন অনেকটা সময় চলে যায় ওইখানে গুছাতে, বুঝোই তো একটা জায়গা থেকে একটা জায়গা পাল্টাতে, নতুন জায়গায় আসলাম। এর মাঝখানে কিন্তু কোচিংয়ের ক্লাস, পরীক্ষা চলতেছিল। আমার এইটুকু স্পষ্ট মনে আছে, আমি যখন একটা মানে মেস থেকে আরেকটা মেসে বাসা পাল্টাচ্ছিলাম, ওই সময় অনেকটা টাইম, ঢাকা শহর তো বুঝোই অনেক জ্যাম থাকে, তো ওই জ্যামের রাস্তাতে বসে আমার স্পষ্ট মনে আছে ওই দিনটায় আমি রিক্সায় বসে, আমার ব্যাগগুলো ছিল, রিক্সায় বসে আমি বইটা নিয়ে পড়ছিলাম। অনেকে তাকাই ছিল, কি করছে সে রিক্সায় এখানে বসে পড়ছে, অনেক পাগলও বলতে পারে, বাট দ্যাট ওয়াজ মাই ডেডিকেশন। কেন বলো তো? এই যে আমার সময়টা চলে যাচ্ছে, এই সময়টা আমাকে কে দিবে? আমি যে একটা মেস পাল্টাচ্ছি, এর পরের দিন যে পরীক্ষাটা হবে কোচিংয়ে, আমাকে তো ভালো করতে হবে। আমাকে কি বলবে যে না আচ্ছা থাক, ও মেস পাল্টা ছিল, ওর জন্য আজকে মাফ করে দেই, করবে? আমাকে কি আরেকদিন পরীক্ষা নিবে না। তো তখন আমি ওই রিক্সায় বসে আমি পেজগুলো উল্টায়, আমার মনে আছে তখন আমি জুওলজি বইটা, এই গাজী আজমল স্যারের বইটা খুলে আমি হচ্ছে এই তোমার শ্বসনের চ্যাপ্টারটা পড়ছিলাম। শ্বসনের চ্যাপ্টারটা আমি এমসিকিউগুলো পড়ছিলাম, কারণ জ্যামে আটকায় আছি, কি করব, ওটা বসে পড়ছিলাম। এটা ছিল আমার ডেডিকেশন। এবং এর পরবর্তী সময়ে আমার দেখা যায় যে আমার আবার ফ্রেন্ড, আমার রুমমেট যারা ছিল, আমাদের তখন আবার ডেঙ্গু চিকনগুনিয়ার অনেক বেশি প্রকোপ। 2017 সাল, চিকনগুনিয়া বাংলাদেশে খুব মহামারী একটা অবস্থা। তো ওই সময় ঢাকায় ছিলাম, তো বুঝো ঢাকা তো মশার আস্তানা, চিকনগুনিয়া আমার হয়, আমার ফ্রেন্ডের ডেঙ্গু হয়। 15 দিনের জন্য আমরা পুরো বেড রেস্ট। কি করব, কিছু খুঁজে পাই না। মানে আমরা যে আগাবো, একটা ফ্লোতে আসলাম, আবার একটা কলাপস। মানে আমরা তখন ভাবছিলাম যে আমাদের সাথেই কি জিনিসটা হচ্ছে কিনা, মানে আমরাই কি সবচেয়ে মানে এটার কারণে মানে আমাদেরকেই খালি টর্চার হচ্ছে। অনেক নিজের উপরে অনেক হতাশ, ডিপ্রেশন লাগতেছিল যে কি করব, এত কিছু, এত প্রবলেম কেন? এই 3-4 মাস জাস্ট অ্যাডমিশনের, এর মধ্যে এত প্রবলেম, এত সমস্যা আমাদের জন্য চলে আসছিল। এবং ওই সময় 15 দিনের যে আমরা তো পুরো অবস্থা খারাপ, আমার ফ্রেন্ডের ডেঙ্গু। আমাদের একটা ডেডিকেশন ছিল কি জানো? আমার ফ্রেন্ড যখন হাসপাতালে ভর্তি ছিল ডেঙ্গু নিয়ে, ডাক্তার ওকে বলছিল যে তোমার যে ডেডিকেশন, আল্লাহ তাআলা যদি তোমাকে ডিএমসি না দেয়, এটা তোমার উপরে অন্যায় হবে। কারণ ওই বেডের পাশে, ওর বালিশের পাশে তখনও গাজী আজমল স্যারের এই বইটা ছিল। এটা বলছি না যে তোমরা এখন থেকে সারাদিন রাত এভাবে করতে হবে, বাট দ্যাট ওয়াজ আওয়ার ডেডিকেশন। আমাদের ডেডিকেশনটা ওই লেভেলের ছিল।
ঠিক আছে, আমি চিকনগুনিয়া হওয়ার পরে আমি শুয়ে আছি, আমি বেড থেকে আমার প্রচুর ব্যথা, গায়ে ব্যথা, কিন্তু আমার মনে আছে ওই সময় রেটিনা কোচিংয়ে কেমিস্ট্রি চলছিল, কেমিস্ট্রি এক্সাম ক্লাস হচ্ছিল, আমি তো কিছু করতে পারছি না, আর তখন তো এরকম অনলাইন ছিল না। সো দ্য প্রবলেম ওয়াজ যে আমাদের ওই সময়ে যে বেডের পাশে বসে, হ্যাঁ, ওইখানে আমাদের বইটা ছিল, ওই বইয়ের, তো ওই বইটা রেখে ওই সময় পড়ছিলাম। এটা ছিল আমাদের লেভেল অফ ডেডিকেশন, বুঝতে পারছো? এটা আমাদের ডেডিকেশন ছিল। তো এই লেভেল থেকে যদি তোমরা যদি এরকম ডেডিকেশন না দেখাতে পারো, আমার এই ডেডিকেশনের জন্য বিশ্বাস করো ওই দিন হয়তো আমার প্যারেন্টসের একটা দোয়া কাজ করছিল, মানে আমাকে এটাই বলছিল যে আল্লাহ তোমাকে হতাশ করবে না। আমার প্যারেন্টস এতটা ইয়ে ছিল যে আমি বেডে শুয়ে আছি, ওই সময় বসেও মানে আমার দুর্বল, আমার বডি মানে ঠিকভাবে আমি কাজ করছি, আমি কথাও বলতে পারছিলাম না, ওই সময় বসে আমি শুয়ে আমি একচিত হয়ে শুয়ে আমি বই পড়ছিলাম। সো এগুলো ছিল আমাদের ডেডিকেশন। মানে চিন্তা করো কোন লেভেলে যাওয়ার পরেও আমরা স্টিল বইয়ের সাথে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো, আমি এবং আমার ওই রুমমেট আমরা দুইজনই ঢাকা মেডিকেলে আছি। ডেডিকেশন পেইজ অফ। তুমি যখন ডেডিকেটেড থাকবা পৃথিবী উল্টায় যাবে। আল্লাহ সৃষ্টিকর্তা, আমাদের যার যার বিভিন্ন ধর্মের সৃষ্টিকর্তা আমাদেরকে কখনো হতাশ করবে না, আমাদের সাথে থাকবে, আমাদেরকে ওই ফলাফলটা দিয়ে যাবে। হয়তো তুমি এই বছর পাবা না, কিন্তু নেক্সট বছর তুমি পাবাই, কখনো বৃথা যায় না। সো হার্ডওয়ার্ক করবা, ডেডিকেশন থাকতে হবে, ঠিক আছে? সো আমাদের সাথে অনেকেই আছো, 750 এখানে দেখা যাচ্ছে, আমরা আরও কথা বলবো। আর তোমাদের সাথে আমি আমার যেদিন রেজাল্ট দেয় সেদিনেরও একটা কথা বলবো। এই যে এত কষ্ট করলাম, এত ডেডিকেশন দেখালাম, এত কিছু ছিল, এবং এগুলো কিন্তু একটাও আমি বানিয়ে বলছি না। তো আমি আমার ফ্রেন্ডের নামটাও বলি, আমার রুমমেট ও ছিল রিফাত, আমরা একই সাথে ক্যাডেট কলেজে পড়েছি। ও হয়েছিল 30তম, বাংলাদেশে 30তম হয়েছিল, আমি 137তম, এবং ওই মোমেন্টে আমরা দুজন একই সাথে রেজাল্ট দেখেছিলাম। এবং ওই এক্সাইটমেন্টের নিউজটা বা ওই সময় আসলে কি হয়েছিল ওটা জানার জন্য তোমাদের আরেক কিছুক্ষণ থাকতে হবে। আমরা একটু পড়ার দিকে যাই, পরে দেন আমি ওই ইনসিডেন্টটাও বলবো। এগুলো আসলে অনেক ইমোশনাল ব্যাপার, এগুলো করতে গেলে দেখা যাবে এখন আমার ক্লাসে মনোযোগটা থাকবে না, ওই মোমেন্টে চলে যাব। সো আগে আমরা একটু ক্লাসে আসি, তারপরে আমরা শিখি। ওকে, আচ্ছা দেখো সবাই, ব্যাকটেরিয়ার গঠনে আমরা যদি বাহির থেকে ভেতরের দিকে খেয়াল করি তাহলে কি কি থাকে। সর্বপ্রথম দেখো এই যে সবুজ অংশটা, এখানে সবুজ অংশটা দেখতে পাচ্ছ একদম বাইরে, ব্যাকটেরিয়ার বাইরে, এটা হচ্ছে ক্যাপসিউল। এটাকে আমরা কি বলি? ক্যাপসিউল। তো চলো আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে জানবো, ওদের কাজটা শিখবো এবং কি দিয়ে গঠিত এটাও জানবো, কারণ এগুলো কিন্তু তোমাদের বইয়ে এত ডিটেলসে নাই এবং অনেক বাজেভাবে প্রেজেন্টেড করা। তো আমি চেষ্টা করছি যে এখানে ভালোভাবে তোমরা যেন শিখতে পারো, জিনিসটা বুঝে মনে রাখতে পারো। এই ক্যাপসিউলটা মূলত কি দিয়ে তৈরি জানো? এটা হচ্ছে শর্করা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? শর্করা উপাদান দিয়ে তৈরি। এখন বলতে পারো ভাই এই ক্যাপসিউলটা থাকার দরকার কি? ব্যাকটেরিয়ার চারপাশে এটা কি কাজ করে? দেখো ব্যাকটেরিয়ার চারপাশে এই ক্যাপসুলটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস রোধ করে। কি করে? ফ্যাগোসাইটোসিস রোধ করে। এখন ফ্যাগোসাইটোসিস কি তোমরা সবাই জানো, সবাই পড়ে আসছো যে এই যে ডব্লিউবিসি গুলো, আমাদের যে শ্বেত রক্ত কণিকাগুলো, এই শ্বেত রক্ত কণিকাগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া বা বিভিন্ন ভাইরাস এদেরকে যে ধ্বংস করে সেটাকে কি বলে? ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিসটাকে রোধ করে কে? এই ক্যাপসিউল। মানে ব্যাকটেরিয়াকে প্রতিরক্ষা করছে। এটা কিন্তু ব্যাকটেরিয়ার জন্য দরকার, তাই না? ব্যাকটেরিয়ার জন্য তো দরকার, কারণ ওকে ধ্বংস করতে শ্বেত রক্তকণিকা আসতেছে, কিন্তু এই ক্যাপসিউল তাকে সহায়তা করতেছে যে না, ফ্যাগোসাইটোসিস হইতে দিবে না। তো এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসকে হতে দেয় না। সো এই ক্যাপসিউলের কাজটা মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, ক্যাপসিউলের পরের অংশটি দেখো নীল রং করে রেখেছি এখানে, দেখছো? এই যে সবুজ রঙের নিচে যে নীল রংটা, এটা হচ্ছে কোষ প্রাচীর। এখন কোষ প্রাচীরটা কি? এটা তো এই ক্যাপসুলের নিচে থাকে। এই কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? আমরা তো জানলাম ক্যাপসুল হচ্ছে শর্করা দিয়ে তৈরি, তাহলে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি এটা একটু আমরা দেখে নিই। কোষ প্রাচীরটা হচ্ছে, তোমরা যখন পড়বা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, সেখানে দেখবা এই নামটা খুবই কমন এবং তোমাদের এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান। নামটা কি? পেপটিডোগ্লাইকান, ঠিক আছে? পেপটিডোগ্লাইকান। এখন পেপটিডোগ্লাইকানটা কি আসলে? পেপটিডোগ্লাইকানটা হচ্ছে একটা উপাদান,
এখন কি উপাদান ভাই, কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকান হচ্ছে, দেখো পেপটিডো, পেপটিডো নামটার মধ্যে কি আছে? প্রোটিন, ওই যে পেপটাইড বন্ধন, প্রোটিন। এই প্রোটিন তার মানে ওর ভিতরে প্রোটিন থাকবে এবং গ্লাইকান, গ্লাইকান শব্দটা কিসের সাথে আসছে? গ্লুকোজ, মানে গ্লুকোজ থেকে গ্লাইকান মানে হচ্ছে এখানে শর্করাও থাকবে। তাহলে দেখো এটা কি দিয়ে তৈরি? প্রোটিন এবং শর্করা বা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। এই পেপটিডোগ্লাইকানে কি থাকে? প্রোটিন এবং শর্করা থাকে। এবার আসো ভাইয়া, এই যে প্রোটিন আর শর্করা থাকে, এই প্রোটিন আর শর্করা কিভাবে যুক্ত থাকে? কি থাকে এখানে? আচ্ছা, এবার আমরা একটু দেখি এটার হচ্ছে কিরকম, যেহেতু প্রোটিন আর শর্করা দুইটা জিনিস কিন্তু ওর কোষ প্রাচীরে থাকে। এখন এটা হচ্ছে এরকম, দেখো সুগার থাকে এরকম, এগুলো হচ্ছে সুগার, এই যে এইভাবে সুগারগুলো যুক্ত থাকে, ঠিক আছে? এই সুগারের সাথে কি থাকে জানো? এখানে করে একটা পেপটাইড চেইন থাকে, এগুলো হচ্ছে সুগার, এই যে মানে শর্করা, এইখানে শর্করা, মনে করো এইখানে একটা শর্করা, এদের শর্করার নাম আছে, আমি তোমাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে NAM। নাম কি? NAM। NAM দিয়ে কি বোঝানো হচ্ছে ভাইয়া? নামটা তো বুঝতে পারছি না, আচ্ছা আমি একটু পরে বলবো। আরেকটা হচ্ছে NAG। এখন ভাই এরা কি কি নাম বলতেছেন ভাইয়া? NAM, NAG, মাথায় কিছু ঢুকে না ভাইয়া, এগুলো তো বইয়ে নাই, কিছু পড়ি না। কিন্তু আমি কিন্তু বলেছি আজকে ব্যাকটেরিয়া ঝালাই করে যাব, সো বইয়ের কথা বলবা না যে বইয়ে ভাইয়া আছে কি নাই। দেখো এই যে NAM, NAG এটা কি? এটা ফুল ফর্মটা দেখো, N অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড। এটা কি কি বলি? N অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে NAM হচ্ছে N অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে NAGটা কি? NAG এটা কি? এটা হচ্ছে N অ্যাসিটাইল, এই যৌগটার নাম N অ্যাসিটাইল গ্লুকোসামিন, গ্লুকোসামিন। তাহলে দেখো কি কি শর্করা থাকে, এই যে শর্করাগুলো যে থাকে, এই যে আমি নীল কালার করে দেই, দেখো এটা হচ্ছে নীল কালার, এই যে শর্করাগুলো থাকে, দুইটা শর্করা থাকে, প্রধান দুইটা শর্করা, একটা হচ্ছে N অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, আরেকটা হচ্ছে N অ্যাসিটাইল গ্লুকোসামিন। এরা যুক্ত হয়ে তোমার শর্করা পার্টটা গঠন করে। এখন ভাইয়া আপনি তো বলেন পেপটিডোগ্লাইকানে প্রোটিনও আছে, হ্যাঁ প্রোটিন আছে, এই যে ওদের সাথে কি থাকে? এখানে পেপটাইড চেইন থাকে, প্রোটিন চেইন, অ্যামিনো অ্যাসিডের চেইনগুলো থাকে এটার সাথে সাথে, এবং এভাবে শর্করা, শর্করার সাথে অ্যামিনো অ্যাসিডের চেইন, শর্করা পেপটাইড চেইন, এভাবে করে করে তোমার পেপটিডোগ্লাইকান। তাহলে নামের সার্থকতাটা বুঝতে পারছো যে পেপটিডোগ্লাইকান বলতে কি বোঝানো হচ্ছে? আশা করি বুঝতে পারছো। এখন কোষ প্রাচীর কি কাজ করবে? কোষ প্রাচীরের কাজ কি? প্রতিরক্ষা দিবে, তাই না? তোমাকে প্রতিরক্ষা দিচ্ছে, ওকে ওর আকৃতিটাকে ধারণ করে দিচ্ছে, এই যে আকৃতিটা, এই আকৃতিটা যেন এমনই থাকে, এই আকৃতি দিচ্ছে, ওকে প্রতিরক্ষা দিচ্ছে, আর কি কাজ লাগবে, তাই না? এটাই এনাফ। এবার আসো ভাইয়া, এই পেপটিডোগ্লাইকানটার উপরে কিন্তু আবার ভাগ করে আমরা গ্রাম নেগেটিভ পজিটিভ বলি, একটু বলি আমরা, একটু পরে আবার গ্রাম নেগেটিভ পজিটিভ শিখবো, কিন্তু এর আগে একটু বলে নেই, তোমরা জানো যে গ্রাম পজিটিভ কি করে? ওই যে রং ধারণ করে রাখে, যারা আগে পড়েছো তারা একটু জানবা, গ্রাম পজিটিভটা রং ধারণ করে, আর গ্রাম নেগেটিভটা রং ধরে রাখতে পারে না। কেন পারে না? কারণ এই যে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া, সেখানে এই পেপটিডোগ্লাইকানটা এরকম মোটা থাকে, মনে করো ওর স্তরটা এরকম মোটা থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকানটা এরকম মোটা থাকে, কিন্তু গ্রাম নেগেটিভে কি? পাতলা থাকে, এই যে এতটুকু থাকে, মনে করে এইরকম পাতলা থাকে, বুঝতে পারছো? তো পেপটিডোগ্লাইকান এই কারণে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো রংটা ধারণ করে রাখতে পারে, কারণ ওদের পেপটিডোগ্লাইকান স্তরটা অনেক মোটা আর গ্রাম নেগেটিভের স্তরটা পাতলা, এই কারণে ওরা রংটা ধারণ করে রাখতে পারে না। ক্লিয়ার? তাহলে আমরা পেপটিডোগ্লাইকানের পার্টটা আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? সবাই বলো দেখি, সবাই বুঝতে পেরেছো কিনা? দেখি কতজন বুঝতে পেরেছো, কতজন বুঝতে পারোনি। পেপটিডোগ্লাইকান দরকার হলে আমি আবার রিপিট করে দিব, কিন্তু তোমাদের এই নামটা মুখস্থ রাখতে হবে, N অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড আর N অ্যাসিটাইল গ্লুকোসামিন। বলো সবাই বুঝেছো? ওকে ফাইন, গুড। এবার আসো তাহলে এরপরে, তাহলে আমরা কিন্তু সবগুলো জিনিস বুঝলাম যে
ওর ভিতরে পেপটিডোগ্লাইকান কি কি থাকে, কিভাবে থাকে। এবার এরপরে কি, কোষ প্রাচীর শেষ, ক্যাপসিউল আমরা বুঝলাম। এখন ভাইয়া এরপরে কি থাকে, এরপরে থাকে আমাদের কোষ ঝিল্লি, তাই না? এই যে কোষ ঝিল্লিটা থাকে। তো কোষ ঝিল্লি এটা তো নর্মাল, তোমরা ওই যে প্রথম অধ্যায় যেভাবে পড়ে আসছো, কোষ ঝিল্লিতে কি থাকবে, লিপিড থাকবে, প্রোটিন থাকবে, শর্করা থাকে, সব কিছু থাকে। কোষ ঝিল্লি নর্মাল একটা কোষ ঝিল্লিতে যা কিছু থাকে তোমরা উদ্ভিদে যেমন পড়ে আসছো ওই রকমই, এখানে এক্সট্রা কিছু নাই বা ডিফারেন্ট করার কিছু নাই। আচ্ছা, নর্মাল কোষ ঝিল্লি। এখন কোষ ঝিল্লির কাজও কি, ওই যে আদান প্রদান, পরিবহনে কাজ করে, ভিতর থেকে বাইরে নিবে, বাইরে থেকে ভিতরে নিবে, এবং পরিবহনে একটা কিছুকে ভেতর থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। কে কার মাধ্যমে যাবে, এই কোষ ঝিল্লির মাধ্যমে যাবে। তাহলে খেয়াল করো, ব্যাকটেরিয়ার চারপাশে আমরা তিনটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কোষ ঝিল্লি, তারপরে কোষ প্রাচীর, তারপরে একদম বাইরে থাকে কি, ক্যাপসিউল। তাহলে আমরা সবার কাজগুলো শিখলাম, তো সবগুলা শিখেছি। এরপরে আসো কি, ভিতরে কি থাকে ভাইয়া, ভিতরের দিকে, ভিতরে সর্বপ্রথমে হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা কি দেখো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু একটু স্পেশাল, কারণ ব্যাকটেরিয়াতে দুইটা টাইপের ক্রোমোজোম থাকে। একটা হচ্ছে নর্মাল মেইন ক্রোমোজোম থাকে, যেটার ভিতরে কি থাকবে, এই যে এখানে একটা ক্রোমোজোম, ওর ভিতরে ওর জেনেটিক বস্তু থাকবে, জিনগুলো থাকবে, যেটার কারণে ওর কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকবে, তাই না? জেনেটিক বস্তু, যেমন মনে করো যক্ষা রোগের জন্য যে ব্যাকটেরিয়াটা হয়, যক্ষা রোগের জন্য যে ব্যাকটেরিয়া, ওর যে জিন, আর মনে করো যে ডায়রিয়া বা আমাশয় বা অন্য কোনো টাইফয়েড, এদের যে ব্যাকটেরিয়াগুলো, ওদের জিন আলাদা থাকবে না। কেন আলাদা জিন? কারণ এক একজনের ক্রোমোজোমে এক এক রকম, ঠিক আছে? এরপরে আসো, তাহলে আমরা ক্রোমোজোম জানলাম। ক্রোমোজোমের পরে আরেকটা জিনিস আছে, এটা একটু ইন্টারেস্টিং, প্লাজমিড। কি এটা? প্লাজমিড। আচ্ছা দেখো, এই যে প্লাজমিড, এই প্লাজমিডের ব্যাপারটা একটু ডিফারেন্ট। প্লাজমিডের ব্যাপারটা কি, এটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল। খেয়াল করো, এটা কি, এটা কিন্তু মেইন ক্রোমোজোম না, এটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল, এক্সট্রা ক্রোমোজোমাল পার্ট অফ ব্যাকটেরিয়া। মেইন ক্রোমোজোম তো এখানে। এখন ভাই এটা কি করে, এটা থেকে কি দরকার, দরকার আছে কিছু? হ্যাঁ, দরকার আছে। এই প্লাজমিড থেকে কিছু জিন থাকে, ওদের ভিতরে কি থাকে, জিন থাকে। ওই জিনের কাজ কি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। খেয়াল করো, ওর এখানে কি থাকে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে, রেজিস্ট্যান্ট জিন। এখন বলতে পারো এটা কি বোঝাচ্ছে ভাইয়া, বুঝলাম না, না বুঝতেই পারো, আবার অনেকে বুঝেও ফেলতে পারো। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, আমরা দেখো কোনো একটা ব্যাকটেরিয়া যখন আমাদের ভিতরে প্রবেশ করে, এটাকে মারার জন্য আমরা কি নেই, অ্যান্টিবায়োটিক নেই। নাম শুনে আসছে না যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক কেন নেই জানো, এটাকে ধ্বংস করতে পারে। এখন এই ব্যাকটেরিয়া কি চাবে, মনে করো তোমাকে কেউ মারতে আসলো, তুমি কি বসে থাকবা, আমি দাঁড়ায় আছি আমাকে মার, বলবা? তুমি কি করবা, তুমি তাকে প্রতিহত করার চেষ্টা করবা না, যে না তাকে আটকানোর চেষ্টা করবা, কিছু না কিছু তো করবা। তো এটাই হচ্ছে যে এই প্লাজমিড কি করে, ওই যে অ্যান্টিবায়োটিকটা আসে, এই অ্যান্টিবায়োটিকটাকে প্রতিরোধ করার জন্য ওর ভিতরে এই জিন থাকে, যারা একে প্রতিরোধ করে, যে এই অ্যান্টিবায়োটিক তুমি আমাকে মারতে এসো না ভাই, আমার কাছে জিনিসপত্র আছে, আমাকে মারতে আসবে, আমিও আটকাই দিব। সো এই প্লাজমিড হচ্ছে এই জিনিসটা করে। তাহলে দেখো, এটা কিন্তু কি ওর জন্য, ব্যাকটেরিয়ার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জন্য তো ক্ষতিকর। কারণ আমরা যে অ্যান্টিবায়োটিকটা নিচ্ছি, এখন ওই অ্যান্টিবায়োটিক যদি এই ব্যাকটেরিয়ার উপরে কাজই না করতে পারে, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর হলো না? আমরা রোগাক্রান্ত হব, আমরা মারা যেতে পারি, আমাদের কত সমস্যা। কিন্তু ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এটা ওর লাভবান, কারণ ওর ভিতরে এই জিনটা আছে যেটা অ্যান্টিবায়োটিকটাকে আটকাবে। থামো, এখন আইসো না, বুঝছো? ওকে, তাহলে আমরা প্লাজমিড নিয়ে জানলাম। এবার আসো, এই যে আরেকটা পার্ট, মেসোজোম। মেসোজোম কোনটা, এই যে দেখো এখানে কোষ ঝিল্লিটা ভেতরের দিকে এরকম ভাঁজ হয়ে গেছে, এই যে কোষ ঝিল্লিটা আসতেছিল ভেতরের দিকে এরকম ভাঁজ হয়ে গেছে, এই ভাঁজকৃত কোষ ঝিল্লিটাকে আমরা বলি কি, মেসোজোম। এবার আসো, মেসোজোম যে বলছি আমরা, এই মেসোজোমের কাজ কি? মেসোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। তাহলে আমরা আরেকটা জিনিস শিখে ফেলি, আরেকটা জিনিস কি, মেসোজোমের কাজ কি হবে ভাইয়া? মেসোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। এই যে ব্যাকটেরিয়া যখন কোষ বিভাজন হয়, সেখানে কে সাহায্য করে? এই মেসোজোম সাহায্য করে। বুঝতে পারছো? ওকে, মেসোজোমও জানলাম ভাইয়া। এরপরে কি, ফ্লাজেলা পিলি, এটা নিয়ে তো কিছু বলেন।
ফ্লাজেলা। আচ্ছা ফ্লাজেলা দেখো, এই যে এরকম করে ফ্লাজেলা থাকে, এরকম সুতার মতো দেখছো, আমি এঁকে রাখছি চতুর্পাশে এরকম কালো 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 ফ্লাজেলা দিয়ে রাখছি। এটা কি? ফ্লাজেলা। এখন ফ্লাজেলা ভাইয়া, ফ্লাজেলাটা কি কাজ করে দেখি বলো তো, ফ্লাজেলা কি কাজ করে? সবাই বলো, ফ্লাজেলা কি কাজ করে? ফ্লাজেলা কি কাজ করে বলো, কে বলতে পারবা ফ্লাজেলা? আচ্ছা হাবিবা, রূপালী গিটার, ওরা বলতেছে চলনে সাহায্য করে। ওকে গুড। আচ্ছা চলনে সাহায্য করে, গুড, ভালো, তোমরা তো অনেক কিছু পারো। ফ্লাজেলা হচ্ছে চলনে সাহায্য করে। এবার আরেকটা জিনিস, ফ্লাজেলার মতো কিন্তু ফ্লাজেলার না। সেটা কি? এই যে একটা কাটার মতো অংশ দেখা যাচ্ছে, এই যে উপরে নিচে, যে দেখো আমি এখানে দিয়ে রাখছি, এখানে একটা কাটার মতো একটা অংশ, এটাকে কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে পিলি। কি বলবো এটাকে? পিলি বলে থাকি। এখন এই পিলি কি কাজ করে? পিলির দরকারটা কি? পিলির দরকার হচ্ছে যে ও দেখো এটা কাটা না, এখন তুমি একটা কাটা দিয়ে কি করবা? একটা জায়গায় বেঁধে যাবা, আটকায় যাবা। তো এই পিলি দিয়ে কি করে ব্যাকটেরিয়া? কোনো কিছুর সাথে লেগে থাকার জন্য ওই পিলিটাকে ব্যবহার করে। আবারও বলছি, পিলি দিয়ে কি করে? ও কোনো কিছুর সাথে লেগে থাকার জন্য এই পিলিটাকে ব্যবহার করে। বুঝতে পারছো পিলিটা? আচ্ছা তাহলে আমরা কিন্তু পিলি জানলাম, পিলি দিয়েও কি করে? যে কোনো কিছুর সাথে লেগে থাকে। ফাইন। আর কিছু কি আছে ভাইয়া পড়ার মতো? আরেকটা জিনিস, আরো কিছু জিনিস আছে যেটা নর্মাল। এই যে ওর এখানে কি থাকে? রাইবোজোম থাকে। বলো তো ব্যাকটেরিয়াতে কোন ধরনের রাইবোজোম থাকে? আমরা জানি রাইবোজোম দুই ধরনের আছে, তাই না? 70S আর একটা হচ্ছে 80S। বলো তো ব্যাকটেরিয়াতে কোন ধরনের রাইবোজোম থাকে? বলো। প্রশ্ন হচ্ছে যে ব্যাকটেরিয়াতে কোন ধরনের রাইবোজোম থাকে? ওকে, তৃষ্ণা দাস সে বলছে 80S, ইমতাহা হক রিয়া 70 বলছে। হ্যাঁ এটা কিন্তু এই 80S যারা বলছো, এই তাহলে 80S তো তোমাদের থাকে। আমি আর ব্যাকটেরিয়া সেম? ভাইয়াকে তো এখন ব্যাকটেরিয়া বানাই দিবা, সবাই রে ব্যাকটেরিয়া বানাই দিবা। না না না, 70S আমাদের কি থাকে? 70 মানে ব্যাকটেরিয়ার থাকে 70S আর আমাদের থাকে 80S। ঠিক আছে, মনে রাখবা আমাদের 80S, ব্যাকটেরিয়ার কি 70S রাইবোজোম। এইগুলা কিন্তু এমসিকিউ তো অনেক বেশি আসে। আচ্ছা তাহলে এখন দেখো আমরা জানলাম যে ব্যাকটেরিয়া তো 70S 80S এর মধ্যে মানে ব্যাকটেরিয়াতে আমার 70টা থাকে, আমাদের দেহে মানব দেহে 80S। আর কি থাকে? রাইবোজোম কি কাজ করে? রাইবোজোম যে 70S রাইবোজোমটা থাকবে কি কাজ করবে? এটা প্রোটিন তৈরি করবে, ওকে প্রোটিনের সাপ্লাই দিবে। ওর মানে ব্যাকটেরিয়ার জন্য, ব্যাকটেরিয়ার প্রোটিনের দরকার আছে না? প্রোটিন সাপ্লাই করবে, এটা হচ্ছে ওর কাজ। ঠিক আছে, তাহলে ওর কাজ কি? প্রোটিন সাপ্লাই করা। আচ্ছা আরেকটা জিনিস আছে, এই যে এই জায়গাটায় দেখো আমি এখানে মার্ক করে রাখছি একটু, এটা হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে ভলিউটিন। এটাকে আমরা কি বলবো? ভলিউটিন। ঠিক আছে, এটাকে আমরা বলি ভলিউটিন। এই পার্টে একটা থাকে। এই ভলিউটিনের কাজ কি? এটা হচ্ছে একটা খাদ্য কণা, যে এখানে খাদ্যটা জমা থাকে, এটার আর তেমন কিছু না, খাদ্য কণা। আর এছাড়া তো আর তেমন কোনো অঙ্গাণু কিন্তু ওর থাকে না। ব্যাকটেরিয়ার কি নিউক্লিয়াস থাকবে? সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকবে? থাকবে না। অন্যান্য অঙ্গাণু থাকবে? থাকবে না। কেন? ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক। আমরা আগেই জানি যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দুইটা ধরন ছিল, তাই না? তাহলে ব্যাকটেরিয়া কি হবে? প্রোক্যারিওটিক। এই কারণে ব্যাকটেরিয়াতে কোনো নিউক্লিয়াস নেই, ব্যাকটেরিয়াতে অন্য কোনো অঙ্গাণু নাই। তুমি বলতে পারো ভাই মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রিওল, ওরা কোথায়? কোথায় গেল? কেউ নাই, ব্যাকটেরিয়ার সাথে কেউ থাকে না, শুধুমাত্র রাইবোজোম ওর সাথে থেকে যায়, ওর সাথে বেইমানি করে না। ঠিক আছে, রাইবোজোমটা থেকে যায়। ওকে,
সো আমরা জানি যে এটা এগুলো আমরা পড়লাম, তাহলে আর কোনো প্রবলেম আছে তোমাদের? তাহলে আশা করি শিখতে পারছো ব্যাকটেরিয়ার গঠন কোনটা কি কাজ করে। এবার আমাকে তোমরা বলো তো, আমি একদম শুরুতে তোমাদেরকে একটা জিনিস পড়িয়েছিলাম, সেটা হচ্ছে ক্যাপসিউল। ব্যাকটেরিয়ার যে ক্যাপসিউলটা থাকে এটা কি কাজ করে দেখি, সবার শুরুর ক্লাসটা মনে আছে কিনা? ব্যাকটেরিয়াতে যে ক্যাপসিউল থাকে সেটা কি কাজ করে? বলো বলো, প্রশ্নের উত্তর দাও। গুড। ফ্যাগোসাইটোসিস এই খাদ্য রূপে কাজ করে একজন বলতেছিল। ফ্যাগোসাইটোসিস, গুড। ক্যাপসুল কি কাজ করে? ফ্যাগোসাইটোসিসকে রোধ করে, এটা ইম্পর্টেন্ট। গুড, অনেকেই মনে রাখতে পেরেছো, ভেরি গুড, কনগ্রাচুলেশন, সবাইকে অভিনন্দন। আচ্ছা, আমরা কিন্তু ব্যাকটেরিয়ার গঠন শিখে ফেললাম, ব্যাকটেরিয়ার গঠন এবং প্রত্যেকটা কি কাজ করে। আমি কিন্তু প্রত্যেকটার কাজ বলেছি, এবং প্রত্যেকটার এই কাজগুলো যদি তোমরা মনে রাখতে পারো, অনেক কিছু তোমাদের বইয়ে নাই, এবং আমি তোমাদেরকে পেপটিডোগ্লাইকানের ব্যাপারটা বুঝালাম যে এখানে কি থাকে। হ্যাঁ, তো এটা শিখার পরে আমার মনে হয় না তোমাদের আর কোনো ব্যাকটেরিয়াতে কেউ এইভাবে যদি লিখতে পারো, গঠনটা একে তুমি যদি লিখতে পারো, তোমাকে একটা মানে 0.5 কাটার মতো কোনো স্কোপ থাকবে না। উল্টা তোমাকে যদি বেশি নাম্বার দেওয়া যায় সেটাও দিবে, ঠিক আছে? যদি বেশি নাম্বার দেওয়া যায় সেটাও কিন্তু তোমাদেরকে দিতে পারে, কারণ তুমি এখানে অনেক কিছু এক্সট্রা, হৃদয় ভাইয়া থেকে এক্সট্রা কিছু শিখে নিলা। ওকে, এবার আসো আমরা এই ব্যাকটেরিয়াকে একটা প্রকার ভেদ করব। কিভাবে? দেখো, এই ব্যাকটেরিয়াকে আমরা একটু প্রকার ভেদ করি। এটা একটু মুছে দিই। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের গঠন আর লাগবে না, সো আমাদের এটা মুছে দেওয়াই বেটার। এবার আসো, ব্যাকটেরিয়াকে আমরা কিছু প্রকার ভেদ করি। একটা হচ্ছে গ্রাম স্টেইনিং, মানে ওকে রঞ্জন পদ্ধতিতে, রঞ্জন ভিত্তিতে আমরা ব্যাকটেরিয়াকে ভাগ করি। কয় ভাগে ভাগ করি বলো তো? রঞ্জন ভিত্তিতে 2 ভাবে, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। আমাদের ভাগ তো করে ফেললেন, কিন্তু কিভাবে ভাগ করলেন কিছু তো বুঝলাম না, এমনি এমনি হয়ে গেল না। দেখো, আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে, একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি কি হয় আসলে। মনে করো একটা ব্যাকটেরিয়া, এখানে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে আগে আমি কি করলাম, ওর এখানে একটা ভায়োলেট রং দিলাম। কি দিলাম? বেগুনি রং। বেগুনি রং দিয়ে স্টেইন করলাম, মানে ওকে আবৃত করে দিলাম, একদম ভালোভাবে মিশিয়ে দিলাম, ব্যাকটেরিয়াটাকে রং করে দিছি আমি বেগুনি রং দিয়ে। বেগুনি রং দিয়ে করার পরে এরপরে তার সাথে, এই ব্যাকটেরিয়ার সাথে আমি আয়োডিন দিলাম। খেয়াল করো সবাই, আয়োডিন দিলাম। শুরুতে কি দিচ্ছি? ব্যাকটেরিয়ার সাথে আমি বেগুনি রং দিচ্ছিলাম, বেগুনি রং দেওয়ার পরে এবার তার মধ্যে আয়োডিন দিলাম। এই আয়োডিন দেওয়ার পরে দেখা গেল কি জানো, কিছু ব্যাকটেরিয়া ওরা এই বেগুনি রংটা ধারণ করলো, মানে বেগুনি রং ধারণ করছে, ধারণ করে। সবাই বুঝো, কিন্তু আমি কিন্তু পার্টটা বুঝাচ্ছি। তো দেখা গেল যে এই বেগুনি রং করার পরে যখন আমি আবার আয়োডিন দিলাম ওর সাথে, আয়োডিন দেওয়ার পরে এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া ওরা বেগুনি রং ধারণ করলো, আবার কিছু দেখা গেল ওরা বেগুনি ধারণ করেনি, মানে ওরা কালারলেস হয়ে গেছে। কি করছে? কেউ বেগুনি রং ধারণ করছে, ওই আগেরটাকে ধরে রাখছে, না আয়োডিন দিছো তো কি হয়েছে, আমি ছাড়বো না, ওকে ধরে রাখছে। ঠিক আছে, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে, যেমন অন্য কেউ এসে তোমার বেস্ট ফ্রেন্ডকে বললো, এই ও আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমি নিয়ে যাই। তুমি বললো, ওকে আমি নার্সারি থেকে চিনি, ওকে আমি কেন ছাড়বো, ওকে তোমার শক্তি বেশি, ঠিক আছে, তুমি অনেক আগে থেকে চেনো, তোমার পরিচিতি বেশি, তো তুমি বললা কি না আমি ওকে ধরে রাখবো, আমি কেন দিব? হ্যাঁ, তো এই ব্যাকটেরিয়াগুলো, কিছু ব্যাকটেরিয়া যারা করছে কি, শুরুতে বেগুনি রং দেওয়ার পরে ওদের উপরে আবার আয়োডিন দেওয়ার পরেও ওরা বেগুনি রং ধরে রাখছে, না
আমি বেগুনি রংকে ধুয়ে যেতে দিব না। কিন্তু আবার কিছু আছে তারা কি করছে, ওদের তো এত শক্তি নাই, দুর্বল মানুষ, তো ওরা কি করছে, বেগুনি রং ধারণ করে নাই, ছেড়ে দিচ্ছে। আয়োডিন দেওয়ার পরে ওদের বেগুনি রং চলে গেছে। এবার দেখো, যাদের বেগুনি রং ধারণ করা ছিল তাদেরকে আমরা বলি গ্রাম পজিটিভ। এদেরকে কি বলি আমরা, যাদের যেই ব্যাকটেরিয়াগুলো এই রংটা ধারণ করেছিল, আয়োডিন দেওয়ার পরে ওরা ধারণ করেছিল, তাদেরকে আমরা বলি গ্রাম পজিটিভ। আর যারা ওই যে বেগুনি রং ধারণ করতে পারে নাই, দুর্বল, ওরা পারে নাই, হ্যাঁ, ওদের পড়াশোনার নলেজ কম, অ্যাডমিশনে গিয়ে ওরা কিছু পারে নাই, ভুলে গেছে সব, হ্যাঁ, 100তে 50টা অ্যান্সার করে আসছে, ঠিক মতন সব অ্যান্সার করতে পারে নাই, তাদেরকে কি বলবো, ওরা নেগেটিভ মানুষ না, পারে নাই, কিছু করে না, পড়াশোনাও টাইম মতো করে না, বাবা মার কথা শুনে না, হ্যাঁ, বন্দি পাঠশালার ভাইয়াদের কথা শুনে না, হৃদয় ভাইয়ের কথা শুনে ক্লাস করতে আসেনি, তারা কি, তাদেরকে এখন আমি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, তারা হচ্ছে গ্রাম নেগেটিভ। ওরা কারো কথা শুনে নাই, ওরা পচা মানুষ, গ্রাম নেগেটিভ। সো এই ব্যাকটেরিয়া যারা হচ্ছে এই বেগুনি রংটা ধারণ করে নাই, তাদেরকে আমরা গ্রাম নেগেটিভ বলি। তাহলে এখন বুঝতে পারছো গ্রাম নেগেটিভ আর পজিটিভ কারা? সবাই বলো তো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এখানে হাসিব একটা প্রশ্ন করেছো যে ছাড়বে না কেন। গুড, আমি বলবো যে এটার জন্য অপেক্ষা করতে হবে। আগে তো আমি বললাম যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কি, কারা গ্রাম পজিটিভ। এখন কেন ভাইয়া গ্রাম পজিটিভ গুলা রং ধারণ করলো আর কেন গ্রাম নেগেটিভ রং ধারণ করলো না, রংটাকে ছেড়ে দিল, এটাও আসবে, এটা নিয়েও আমরা ডিটেইলসে বলবো, ঠিক আছে? আচ্ছা, সবাই তো এটা বুঝছো? ক্লিয়ার? ওকে, ফাইন। আরো মেনশন দাও, সবার অ্যাটেন্ডেন্স কমে গেছে। এখন তোমাদের যে প্রশ্নটা এখন মাথায় ঘুরতে পারে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, এরা গ্রাম পজিটিভ রং ধারণ করলো কিন্তু গ্রাম নেগেটিভ রং ধারণ করেনি, কেন ভাইয়া? একটু যদি আমরা বুঝে নেই জিনিসটা ইজি। গ্রাম পজিটিভ, দেখো, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের এটা বুঝার জন্য, এটা কারণটা জানার জন্য যে কেন রং ধারণ করেনি আর ও কেন রং ধারণ করছে, এটা জানার জন্য তোমাকে দুইটা জিনিস জানতে হবে। গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের কোষ প্রাচীরের পার্থক্য। দেখো, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের কিসের পার্থক্য পড়বো? কোষ প্রাচীর, ওদের কোষ প্রাচীর। এটা বুঝলেই, এটা যখন শিখে ফেলবা, এখন তোমরাও বুঝে যাবা যে আসলেই তো কেন রং ধারণ করছে, কেন রং ধারণ করে নাই। দেখো, গ্রাম পজিটিভে কিরকম থাকে ওর এই যে কোষ, ব্যাকটেরিয়ার চারপাশে যেগুলো থাকে, মনে করো এটা হচ্ছে ওর কোষ ঝিল্লি, এই যে কালো রং যেটা দিলাম এটা ওর কোষ ঝিল্লি। এরপরে ওর এখানে এই কোষ ঝিল্লির পরে কি আছে গ্রাম পজিটিভে? পেপটিডোগ্লাইকান, এই যে লাল কালারটা, পেপটিডোগ্লাইকান স্তর আছে। এই যে দেখো কত মোটা দিছি কিন্তু আমি, পেপটিডোগ্লাইকান স্তর। এটা কি স্তর? এটা হচ্ছে, এখানে লিখে রাখি, পেপটিডো, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে ঝিল্লি, কোষ ঝিল্লি। তার মানে কোষ ঝিল্লি, তারপরে কি থাকে? তার পেপটিডোগ্লাইকান স্তর। তার বাইরে কি থাকবে বলো তো? সবাই কমেন্ট করে ফেলো, তার বাইরে কি থাকবে? এই পেপটিডোগ্লাইকান স্তরের বাইরে থাকবে, এটা অন্য কালার দিয়ে করি, সেখানে থাকবে ক্যাপসিউল। এই যে ক্যাপসিউলের আবরণ, এটা কি? ক্যাপসিউল, তাই না? দেখো, একটা গ্রাম পজিটিভে কি থাকে? ঝিল্লি, কোষ ঝিল্লি। তারপরে কি থাকে? ওর যে কোষ প্রাচীরটা, এখানে পেপটিডোগ্লাইকান একটু মোটা থাকে। পেপটিডোগ্লাইকানটা কি থাকে? মোটা থাকে এবং ক্যাপসিউল থাকে। আর আরেকটা জিনিস থাকে, ওর এখান দিয়ে একটা টিকোইক অ্যাসিড থাকে, এরকম সাপের মতো একটু পেঁচানো। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি টিকোইক অ্যাসিড। টিকোইক অ্যাসিড এরকম সুতার মতো একটু থাকে। তাহলে এটা কার স্ট্রাকচার? এটা গ্রাম পজিটিভের স্ট্রাকচার। এবার আসো ভাইয়া, গ্রাম নেগেটিভের স্ট্রাকচারটা কি? গ্রাম নেগেটিভের কোষ প্রাচীরের চারপাশে কেমন হয়? একটু পার্থক্য, এ কারণেই তো দিলাম, আমি তো কেন দিতাম যদি সেমই হতো। আচ্ছা, একটু পার্থক্য আছে, খেয়াল করো।
এখানে ওর কোষ ঝিল্লি, এটা কি ওর ঝিল্লি, ঠিক আছে, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির পরে কি থাকবে তার পেপটিডোগ্লাইকান, কিন্তু ওর পেপটিডোগ্লাইকানটা দেখো একটু চিকন, ওর পেপটিডো, এটা হচ্ছে ওর পেপটিডোগ্লাইকান, ঠিক আছে, ওই যে পেপটিডো, এটা দেখো একটু চিকন না, ওরটা কিন্তু মোটা ছিল, গ্রাম পজিটিভেরটা মোটা ছিল, ওরটা চিকন। এরপরে কি থাকে, এরপরে আরেকটা জিনিস থাকে পেপটিডোগ্লাইকানের পরে, যেটা গ্রাম পজিটিভে নাই, গ্রাম নেগেটিভে আছে, সেটা হচ্ছে ওর এখানে একটা এক্সরে, যে সবুজ রং করছি, এটাকে কি বলি আমরা, এটাকে বলি বহি ঝিল্লি, বহি ঝিল্লি থাকে। এই যে পেপটিডোগ্লাইকান, তার বাইরে কি থাকে, বহি ঝিল্লি। এই বহি ঝিল্লির পরে তোমার থাকে ক্যাপসিউল। তার মানে দেখো এই বহি ঝিল্লিটা কিন্তু এখানে নাই, এই বহি ঝিল্লি, এই বহি ঝিল্লিটা একটা ডেঞ্জারাস জিনিস, বুঝছো, সবচেয়ে খারাপ। এবং এটার কারণেই মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা সবচেয়ে শয়তান, শয়তান মানুষ, বুঝছো, শয়তান ব্যাকটেরিয়া, মানে ওর ক্ষতি করার রেট বেশি, কারণ ওর এই বহি ঝিল্লিটা থাকে। এবং এই বহি ঝিল্লিটা একটা বিষাক্ত উপাদান, মানে সবচেয়ে ওই যে থাকে না, মনে করো আমাদের সোসাইটিতে বা এলাকাতে সবচেয়ে বাজে একটা মানুষ থাকে না, যে মানুষটা সবাইকে জ্বালায়, সবাইকে পেইন দেয়, হ্যাঁ, একে দেখলেই আমাদের ভালো লাগে না, উফ, এইরকম একটা মানুষ এ না থাকতো না ভালো হইতো। এই বহি ঝিল্লিটা হচ্ছে এরকম, ঠিক আছে, খুব ঝামেলা করে একটা মানুষ। ও ও ও মানে পার্ট, ও হচ্ছে তোমার দেহে ঢুকলে কি করবে, তোমার দেহেরও 12টা বাজায় দিতে পারবে। এই জাস্ট এই বহি ঝিল্লিটা এত খারাপ একটা জিনিস। তো এরকম খারাপ মানুষকে আমাদের অ্যাভয়েড করে চলা উচিত। এরপরে যেটা থাকবে, এই বহি ঝিল্লির পরে ক্যাপসিউল, এই যে নীল রং ক্যাপসিউল থাকবে নরমাল। তাহলে দেখো এই গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভের কোষ প্রাচীরের মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছ সবাই? আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমরাও আশা করি দেখতে পাচ্ছ। গ্রাম পজিটিভে ঝিল্লি, দেন পেপটিডোগ্লাইকান, এটা মোটা, এরপরে ক্যাপসিউল। গ্রাম নেগেটিভে ঝিল্লি, পেপটিডোগ্লাইকানটা একটু পাতলা কোষ প্রাচীরের, এরপরে আবার ওর একটা এক্সট্রা জিনিস আছে, বহি ঝিল্লি বলে, ইংলিশে বলি আমরা আউটার মেমব্রেইন, বাংলায় বলি বহি ঝিল্লি, এটা। এরপরে তার ক্যাপসিউল। এবং আমি তোমাদেরকে বলেছি এই বহি ঝিল্লিটা খারাপ জিনিস, মানে হচ্ছে ও বিষাক্ত, ঠিক আছে, ও একটা বিষের মতো কাজ করতে পারে, তো এটা এই কারণে অনেক খারাপ। আচ্ছা, এবার বলতে পারো, এবার কি তোমরা একটু গেস করতে পারবা যে কেন গ্রাম পজিটিভ রংটা ধারণ করে? কারণ গ্রাম পজিটিভ এই পেপটিডোগ্লাইকানের স্তরটা অনেক মোটা, এই যে দেখছো আমি একেই রাখছি, অনেক মোটা, কিন্তু ওরটা দেখছো কত পাতলা। এই যে মোটা, তো তুমি চিন্তা করো একটা ভারী কাপড়, তোমার যে সোয়েটার আমরা শীতকালে পরি না, সোয়েটার, এই সোয়েটারগুলোতে কি থাকে, অনেক ভারী কাপড়, তো এখানে যদি পানি পড়ে, এটা পানিটাকে একদম ধরে রাখে না। আর একটা পাতলা কাপড়, মনে করো এই যে এরকম শার্ট পরছি, তো গরমকালে এরকম পাতলা শার্ট পরছি, তো এটা কি হবে, পানি আসলে এটা তাড়াতাড়ি শুকায় যাবে। কিন্তু সোয়েটারে কি শুকাবে? সোয়েটার কিন্তু পানিটাকে ভালোভাবে একদম ধরে রাখবে, পুরাটাকে, সহজে শুকাবে না। কিন্তু এই পাতলা শার্ট ফ্যানের নিচে বসলেই শুকায় যাবে, তাই না? তো এটা হচ্ছে এরকম যে গ্রাম পজিটিভে এটা মোটা, তো ধরে রাখে রংটাকে, আর ওরও এখানে পাতলা, ধরে রাখতে পারে না। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, গ্রাম। আচ্ছা, একজন প্রশ্ন করছে গ্রামটা কি? এটা হচ্ছে একটা কালার, এই যে আমরা যে ভায়োলেট রংটা করছি, এটাকে বোঝানো হচ্ছে গ্রাম, ঠিক আছে, কালার। আচ্ছা বলো সবাই কতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, পবিত্র কুমার বলছে যে যার কাছে বহি ঝিল্লি থাকবে সে গ্রাম নেগেটিভ। এক্স্যাক্টলি, যার কাছে এই বহি ঝিল্লিটা থাকবে সে গ্রাম নেগেটিভ। এখন কি সবাই আরেকজনকে পড়াইতে পারবা? তোমার ক্লাসমেটকে গিয়ে এখন এগুলো কিন্তু বইয়ে একটুও নাই ভাইয়া, একটুও বইয়ে নাই। এগুলো আমি আমার এইচএসসিতে অনেক কিছু জেনেছিলাম, এরপরে আরও কিছু পরবর্তীতে এসে শিখেছি, তো সব কিছু মিলায়ে কিন্তু আমি তোমাদেরকে এটা বললাম, এটা বইয়ে পাবা না। সো তোমরা কিন্তু এখন, আচ্ছা আরেকজন বলছে টিকোইক অ্যাসিড কি কাজ করে? টিকোইক অ্যাসিডের আসলে ওইরকম কোনো কাজ নাই, ওর স্পেশাল কোনো কাজ নাই সাধারণত, বাট অল্প কিছু বলা যায়, সেটা হচ্ছে ও যুক্ত হতে, মানে কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করে, এটা হচ্ছে, কিন্তু এরকম আহামরি ওর কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এখন এই জিনিসটা নিজেদেরকে পড়াতে পারবা, ফ্রেন্ডদেরকে পড়াতে পারবা না সবাই? এখন কিন্তু সবাই ফ্রেন্ডকে গিয়ে বলবা যে এই এদিকে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বুঝিস? ফ্রেন্ড বলবে না বুঝি না, ঝামেলা লাগে, বুঝতেও চাই না, বলছে আয় তোকে আমি ইজিলি বুঝাই দিই।
বুঝাই দিতে পারবা না কেন গ্রাম পজিটিভ রং ধারণ করে এবং কিভাবে জিনিসটা এর আগে যে প্রক্রিয়াটা দেখালাম? ওকে, গুড। তাহলে তো শিখে ফেললা অনেক কিছু, তাই না? এবার এরপরে কি পড়বো ভাইয়া? এরপরে কি পড়া যায় বলো? গঠন পড়লাম, গ্রাম একটা প্রকারভেদ পড়লাম, যে রঞ্জন ভিত্তিক গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ শিখলাম। ভাইয়া এদের কি উদাহরণ নাই? ওদের উদাহরণটা কি একটু শিখা যাবে? বলো উদাহরণ কি? কেউ কি বলতে পারবা? গ্রাম পজিটিভের একটা উদাহরণ দিতে পারবা? আচ্ছা, তো তোমাদেরকে তো এটা বোঝা হয়ে গেল কোষ প্রাচীরের ব্যাপারগুলো। আমি তোমাদেরকে বুঝালাম যে পেপটিডোগ্লাইকান মোটা এবং পেপটিডোগ্লাইকান পাতলা হলে, মোটা হলে গ্রাম পজিটিভ, পাতলা হলে পেপটিডোগ্লাইকান স্তরটা পাতলা হলে গ্রাম নেগেটিভ। তো এই কারণে গ্রাম নেগেটিভ গুলো রং ধারণ করতে পারে না, কারণ ওরা পাতলা থাকে। ওকে, আমাকে এবার তোমরা বলো গ্রাম পজিটিভের একটা উদাহরণ দাও। গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটা উদাহরণ দাও দেখি সবাই। ঠিক আছে, গ্রাম নেগেটিভের টিকোইক অ্যাসিড থাকে না ভাইয়া, গ্রাম নেগেটিভের টিকোইক অ্যাসিড থাকে না। আচ্ছা, ব্যাসিলাস কেউ কেউ উদাহরণ দিচ্ছ। আমি একটা জিনিস বলি, আরো অনেক উদাহরণ আছে, তোমরা এগুলো এমসিকিউর জন্য শিখে রাখতে হবে। তবে যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস, এই স্ট্রেপ্টোকক্কাসটা অনেক ভয়াবহ একটা মানুষ, মানে ব্যাকটেরিয়া আর কি। কি করে ও হচ্ছে এই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াটা তোমার এই যে ভিতরে এই যে ফুসফুসে আক্রমণ করে নিউমোনিয়া করতে পারে। তো খারাপ মানুষ না? আচ্ছা, আরেকটা কি গ্রাম পজিটিভ, এখন আমরা পজিটিভ নিয়ে বলতেছি। আরেকটা হচ্ছে স্টেফাইলোকক্কাস আছে। এই স্টেফাইলোকক্কাস তোমার পেটের জন্য অশান্তিকর, বুঝছো? এই স্টেফাইলোকক্কাস তোমার পেটের জন্য, উদরে বিভিন্ন সমস্যা করতে পারে, ডায়রিয়া অনেক সমস্যা করে। তো স্টেফাইলোকক্কাসও একটা গ্রাম পজিটিভ। আর গ্রাম নেগেটিভের মধ্যে কি কি আছে যদি একটু বলো? সেটা হচ্ছে যে ইকোলাই সবচেয়ে কমন, আমাদের যে ইকোলাই ব্যাকটেরিয়াটা থাকে। তারপর হচ্ছে ভিব্রিও কলেরাই। হ্যাঁ, ভিব্রিও কলেরাই, মানে এটার কারণে কি হয়? আমাদের কলেরা রোগটা হয়, এক সময়ের মহামারী ছিল। এই কলেরা রোগটা কার কারণে? এই ভিব্রিও কলেরাই। তো এটাও একটা কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই উদাহরণগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এবার আসো তাহলে আমরা আরেকটু জিনিস শিখে নেই, যে তোমার আর কিভাবে প্রকারভেদ করা যায়। আর কিভাবে প্রকারভেদ করতে পারি আমরা? আকারের দিক থেকে খেয়াল করো, আকারের দিক থেকে যেমন কিছু ব্যাকটেরিয়া গোলাকার হয়, এরকম গোল হবে, এদেরকে কি বলি আমরা? কক্কাস বলি। ঠিক আছে, এখন এরকম যদি কিছু, আবার এর মধ্যে আবার ভাগ আছে। কক্কাসের মধ্যে যদি এমন হয় যে একটা ব্যাকটেরিয়া এরকম এখানে দুইটা করে জোড়া লেগে থাকে, তখন এটা কি বলি? ডিপ্লোকক্কাস। ডিপ্লো মানে দুই, কক্কাস মানে গোল। কক্কাস মানে কি? গোল। ঠিক আছে, গোল। তাহলে যে ব্যাকটেরিয়াগুলোর আকৃতি গোল কক্কাস বলি। যদি দুইটা একসাথে থাকে ডিপ্লোকক্কাস, একটা থাকলে মনোকক্কাস, চারটা থাকলে টেট্রাকক্কাস, এরকম করে বলি। আর যদি এমন হয় এই গোল ব্যাকটেরিয়াগুলো, অনেকগুলা গোল ব্যাকটেরিয়া, এই যে কক্কাস ব্যাকটেরিয়া একসাথে যুক্ত হয়ে একটা চেইন তৈরি করছে, এই যে দেখো একটা চেইন তৈরি করে, সেক্ষেত্রে আমরা ওকে বলি স্ট্রেপ্টোকক্কাস। কি বলি? স্ট্রেপ্টোকক্কাস। এই যে দেখো অনেকগুলো চেইন তৈরি করছে, গোল ব্যাকটেরিয়াগুলো চেইন, এটাকে আমরা বলি কি? স্ট্রেপ্টোকক্কাস। কেন? কারণ এই স্ট্রেপ্টো শব্দটার অর্থ হচ্ছে চেইন। স্ট্রেপ্টো শব্দটার অর্থ কি? চেইন। সো এটা ক্লিয়ার ভাইয়া? মনে থাকবে। এবার আসো আর কি ভাইয়া, গোল তো বললেন, আরেকটা হতে পারে, সেটা হচ্ছে ব্যাসিলাস। ব্যাসিলাস কারা? যারা হচ্ছে এরকম রড আকৃতির থাকে। কিরকম? এই যে এরকম থাকে, এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলি ব্যাসিলাস ব্যাকটেরিয়া, মানে যেটা একটু রড আকৃতির। এই ব্যাসিলাস ব্যাকটেরিয়ার মধ্যে তোমার কি কি আর লাগবে দেখো এখানে। ব্যাসিলাসের মধ্যে অনেকগুলো আছে, ডিপ্লোব্যাসিলাস। ঠিক আছে, যেমন এরকম যদি হয় একটা ব্যাকটেরিয়া, এখানে আরেকটা, যদি এরকম থাকে ডিপ্লোব্যাসিলাস। আবার যদি এই ব্যাকটেরিয়াগুলো একটা চেইন তৈরি করে, এরকম করে একটা চেইন তৈরি করে, এই যে একটা চেইন, লম্বা চেইনের মতো তৈরি করে, তখন এটাকে কি বলি আমরা? স্ট্রেপ্টোব্যাসিলাস। ঠিক আছে, যদি এই ব্যাসিলাস গুলো, এই দণ্ডাকৃতির যে ব্যাকটেরিয়াগুলো, এরা যদি
যুক্ত হয়ে একটা চেইন তৈরি করে, এটাকে আমরা বলি কি স্ট্রেপ্টোব্যাসিলাস। বুঝতে পেরেছো? আর কি আকৃতি হতে পারে? কমা আকৃতি হতে পারে, যেমন এইরকম একটা ব্যাকটেরিয়া এরকম হতে পারে, কমা, আমাদের কমাটা যেভাবে এভাবে দেই না, এরকম করে কমা দেই, এরকম হতে পারে একটা কমার মতো। যেমন উদাহরণ কি, এই যে একটু আগে আমি তোমাদেরকে কলেরার যে ব্যাকটেরিয়াটা বললাম, ভিব্রিও কলেরা, এইটা কিন্তু এই কমা আকৃতি, এই যে ভিব্রিও, এটা কি এই কমার মতো দেখতে। এরকম অনেক আকৃতির আছে, কোনোটা আছে পাউরুটির মতো দেখতে, কোনোটা আছে তোমার সুতার মতো দেখতে। এইভাবে প্রত্যেকটা যেই আকার আছে ওই আকার অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে নামকরণটা করে থাকি। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসো আমরা এখন পড়ব যে ফ্ল্যাজেলার ভিত্তিতে কি কি শ্রেণীবিন্যাস করা যায়। তাহলে ফ্ল্যাজেলার ভিত্তিতে যদি আমরা একটু বলি, তাহলে দেখো এখানে তোমরা বলো তো, যেই ব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলা থাকে না তাকে কি বলে? দেখি বলো, যে ব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলা থাকে না তাকে কি বলে? হ্যাঁ, তোমরা বলতে থাকো যে ব্যাকটেরিয়াতে। আর তোমাদেরকে তো একটা এক্সাইটমেন্টের জন্য আমি ঝুলিয়ে রেখেছিলাম, সেটা ছিল হচ্ছে যে আমার অ্যাডমিশনের ওই পরের যে মোমেন্টটা, যখন আমি লাস্ট চান্স, মানে যখন মনে করো আমাদের পরীক্ষাটা হয়েছিল 2017 অক্টোবরের 6 তারিখ। তো অক্টোবরের 6 তারিখের পরে, এরপরে যখন রেজাল্টটা দেয় 3 দিন পরে আর কি, অক্টোবরের 9 তারিখ দেয়। তো আমি তখন তো অনেক মানে একটা ভয় কাজ করছিল যে হবে কি হবে না। আমার ফ্রেন্ড ছিল সাথে, আমার রুমমেট যে, তো আমরা ভাবছিলাম যে কি করব, কি করা যায়, খুব টেনশন লাগছে। তো অক্টোবরের 9 তারিখ 2017 রেজাল্ট দেয়, সন্ধ্যাবেলা রেজাল্ট দেয়, আমার মনে আছে এখনো, সন্ধ্যাবেলা রেজাল্ট দেয়। এখন আমরা তো খুব ভয়ে আছি, পরীক্ষা ভালোই দিছি কিন্তু বুঝতেছিলাম না যে কিছু কি হবে, কোথায় পাবো। আমরা তো অনেক কষ্ট করেছি, আর মাঝে অনেক, আমি তোমাদের একদম ক্লাসের শুরুতে বলেছিলাম যে অনেক একটা মোমেন্ট যাচ্ছিল যে আমাদের মাঝখানে অনেক ইন্টারাপশন হচ্ছিল, হ্যাঁ, বাধা পাচ্ছিলাম অনেক, যে এটা করব বা এটার পরে তো আবার আমাদের রোগ হলো চিকুনগুনিয়া, ডেঙ্গু, কত সমস্যা আমরা ফেস করছিলাম। জাস্ট 3-4 মাসে এত সমস্যা, মনে করো আমাদের প্রায় 1 মাস এইসব নিয়েই চলে গেছে। রোগ, তারপরে হচ্ছে এই যে মেস পাল্টানো, খাবার দাবারের সমস্যা, এটা করতে করতে আমাদের 1 মাস চলে গেছে। তো যেখানে ওই 4 মাস সবাই পাগলের মতো পড়ছে, ওইখানে 3 মাস আমাদের 1 মাস চলে গেছে। তো বুঝোই তো এটা একটা লস না আমাদের জন্য। তো আমরা তো ভাবছিলাম কি না কি হবে, কতটুকু আমরা, কিন্তু এরপরে ওই যে যখন আমাদের ডেঙ্গু থেকে ফিরে আসি, চিকুনগুনিয়া হয়ে আমরা যখন সুস্থ হয়ে আসি, আমার মনে আছে ওই সময়টায় মানে আমি দুপুরে একটু ঘুমাতাম, আধা ঘন্টা, জাস্ট আধা ঘন্টা ঘুমাতাম, কারণ লাস্ট 1 মাস, আর 1 মাস আছে ভর্তি পরীক্ষা। কি করব, আমাদের তো অলরেডি অনেক লস হয়ে গিয়েছে, হ্যাঁ, এর আগে। এখন এই লাস্ট 1 মাস যদি আমরা ভালোভাবে না পড়ি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা লস হয়ে যাবে। তো পারবোই না, চান্সই হয়তো পাবো না। তো ওই লাস্ট 1 মাস এমন হয়েছে যে দুপুরে আধা ঘন্টা ঘুমানোর পরে রাতে আমরা 2টা বাজে ঘুমাতাম, ঘুমায় আবার ভোরবেলা উঠতাম, মানে ভোরবেলা ফজরের টাইমে 5:30 এরকম দিকে উঠে যেতাম। তো এমন একটা সিচুয়েশন ছিল যে বিশ্বাস করো, আমাদের যে পাশের রুমগুলো ছিল, মানে একটা মেসে তো থাকতাম আমরা, তো আমাদের পাশে যে রুমগুলো ছিল সেখানেও অনেকে আসতো, অনেকে ওইখানে সবাই যারা ভর্তি পরীক্ষা দিতে চায় সবাই, বিভিন্ন ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং অনেকে ছিল। আমরা শুধু দেখতাম, মানে আমরা যখন ঘুমাতে যেতাম 2টায়, তখন দেখতাম ওরা ঘুমায় গেছে অলরেডি। আমরা যখন আবার সকালবেলা 5:30-6টায় উঠতাম, তখনও দেখতাম তারা ঘুমায় আছে। এর মাঝখানে ওই মনোবলটা রেখে যে না, আমাদেরকে এক্সট্রা একটু এফোর্ট দিতে হবে, কষ্ট করতে হবে, ওই জিনিসটা মাথায় রেখে, তুমি দেখো তোমার চারপাশে সবাই ঘুমাচ্ছে, তুমি বের হচ্ছ রুম থেকে, দেখছো সবাই ঘুমায়, অফ, লাইট অফ, কিন্তু তুমি পড়ে যাচ্ছ। এই জিনিসটা তখন আমাদের হচ্ছিল। আমরা বলেছিলাম যে না, আমরা এটা ধরে রাখি, আগামী 1 মাস আমরা এইভাবেই কন্টিনিউ করবো। অ্যান্ড এভাবেই চলছে। এবং আমার কিছু ফ্রেন্ড ছিল, আমার উপরের তলায় আমার আরও অন্য ফ্রেন্ডরা ছিল যারা ইঞ্জিনিয়ারিং পড়তো। তো তারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য করছিল, তো তারা এসে বলতো, ভাই তোরা 2জন যদি ডিএমসিতে না পাইস, তাহলে এই বাংলাদেশে আর কারো পাওয়া উচিত না, এভাবে এসে বলতো। কারণ উই ওয়ার ইন দ্যাট লেভেল, আমাদের ডেডিকেশনটা ওই রকম ছিল। আমরা এরকম ছিলাম না, 5 ঘন্টা পড়ে ফেলছি, থাক আজকে ঘুমায় ফেলে, আজকে তো অনেকটা পড়ে ফেলছি। উই টর্চার্ড আওয়ারসেলভস, নিজেদের উপরে টর্চার করতাম। তো তুমি যখন নিজেকে আরামদায়ক অবস্থায় রাখবা, তোমার সাকসেস আসবে না।
ঠিক আছে? এখন এখানে কতজন আছো তোমরা? 427 আছো। এর আগের দিন হয়তো আর একটু বেশি ছিল, আরও বেশি ছিল, যাই হোক। তো এই যে তোমাদের একটা কনসিস্টেন্সি বা তোমাদের যে একটা ধৈর্য রাখাটা, হ্যাঁ, তোমরা ভাবতে পারো একদিন তো ভাইয়ার ক্লাস করেছি, আরেকদিন আজকে আর কি আর এমন হবে, হ্যাঁ, বা আর না করি, থাক, 1 মাস পড়েছি, আগামী 1 মাস রেস্ট করি। এই ডেডিকেশন দিয়ে হবে না, তোমাকে ফুললি কমিটেড থাকতে হবে। আমি তো আমারটা বললাম, এরকম আরও হয়তো অনেকের স্টোরিটা অনেক রকম। এবং আরেকটা জিনিস বলি, তোমরা হয়তো ভাবতে পারো ভাইয়া এত কম সময়ে ওই সময়টা ঘুমায় কিভাবে টিকেছিলেন? এত কম সময়ে ঘুমায় কি পারা যায়? আসলে তো পারার কথা না এত কম সময়ে। ঘুম যেন না আসে তোমরা করতে যেও না, আমি বলছি না যে তোমাদেরকে এটা করতে হবে বা তোমরা এটা করো, বাট এটা আমাদের জন্য ওই টাইমে এটা মাস্ট ছিল। মানে এটা যদি না করতাম তাহলে আমাদের হয়তো রেজাল্টটা এত ভালো আসতো না, কারণ আমাদের অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমরা অ্যাডমিশনের টাইমে। তো আমার ওই টাইমে আমার মনে আছে লাস্ট 20 দিন, মানে পরীক্ষার আর 20 দিন বাকি আছে। তো দেখা যাচ্ছিল যে যখন তুমি এত টানা পড়বা তোমার ঘুম পাবে, এটা খুবই নর্মাল ব্যাপার, ঘুম পাবেই। তো ওই ঘুমটা যেন মানে খুব একটা দীর্ঘ সময় ধরে না হয়, ওই সময়ে মানে আমি কি করতাম, যখন ঘুমাতে যেতাম তখন আমার যে তোষকটা ছিল, হ্যাঁ, ওই সিঙ্গেল খাটের উপরে আমার তোষকটা ছিল, আমি আমার ফ্রেন্ড দুজনই আমরা হচ্ছে এটা ভাঁজ করে সরাই ফেলছিলাম, যেন ঘুম যখন তুমি আরামে ঘুমাবা তখন কিন্তু তোমার অনেকক্ষণ ঘুমাতে ইচ্ছা করবে, মনে হবে যে থাক এখন না উঠে আরও 2 ঘন্টা পরে উঠি। এই জিনিসটা যেন না হয়, আমরা ওটা উঠায়ে, তোষক উঠায়ে আমরা একটা হালকা কম্বল দিয়ে ওইখানে রেখে আমরা ঘুমাতাম, সো দ্যাট আমাদের ওই মানে ঘুমের যে ইচ্ছাটা যে আরও অনেকক্ষণ ঘুমাই ওটা যেন না আসতো। এটা ছিল লাস্ট 20 দিনের আমাদের অবস্থা। তো এখন তুমি বলতে পারো এখন 20 দিনে কি মারা যাব? মারা গেছি ভাইয়া, এখনও সুস্থ আছি, মারা গেছি, কিছু হয় নাই। সো তোমাদেরও যারা এইচএসসি 21 আসছো 22 আসছো, তোমরা যখন এখন থেকে চেষ্টা করবা, তোমরা যখন এখন থেকে ডেডিকেশনটা দেখাবা, তোমাদেরকে কেউ হারাইতে পারবে না, ঠিক আছে? সবাই চেষ্টা করে, সবাই অ্যাডমিশনের কোচিং করে, কিন্তু সবাই, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড অনেকেই তো মেডিকেলে দিচ্ছিল, সবাই কি পেয়েছে? আমি আর আমার ওই রুমমেট আমরা দুজন একই সাথে থেকে আমরা ঢাকা মেডিকেলে পেয়েছি, এবং আমাদের স্ট্রাগলটা একই রকম ছিল, বাট এটা আমরা পেয়েছি কারণ আমরা অন্য লেভেলের ডেডিকেশনে দেখিয়েছি। তো তুমি যদি এক্সেপশনাল কোনো ডেডিকেশন না দেখাতে পারো, সাকসেস কেন তোমার জন্য আসবে? সবাই তো সাকসেসের পিছনে দৌড়াচ্ছে, তাই না? সবাই দৌড়াচ্ছে, তুমি দৌড়াও, আমি দৌড়াই, তোমার ফ্রেন্ডরা দৌড়াবে, সবাই দৌড়ায়, কে না চায়, কিন্তু কেউ কেউ এতটা বেশি কষ্ট করবে। তো তুমি যখন এতটা বেশি কষ্ট করতে পারবা, তুমি যখন রেডি যে আমি পারবো, তখন তুমি ভালো করবা, তখন তোমার লেভেলটা অন্য লেভেলে যাবে, এবং সৃষ্টিকর্তা তোমাকে এমন ফলাফল দিবে যে তুমি হতাশ হবা না, ইউ উইল বি হ্যাপি উইথ ইউর সেলফ, ঠিক আছে? তো আশা করি তোমরা এই জিনিসগুলো মনে রাখবা। তো যাই হোক, আমরা এত কষ্টের পরে যখন রেজাল্টটা পাই ওই সন্ধ্যাবেলা, তখন আমরা আমাদের কাছে তখন অ্যান্ড্রয়েড ছিল না। আরেকটা কথা বলি, আমরা তখন অ্যান্ড্রয়েড রাখতাম না, কারণ হচ্ছে হয়তো মনে হতো যে ফেসবুকে ঢুকে যাব, থাক, অ্যান্ড্রয়েডটা এত চালাতাম না। তো তখন হয়েছে কি, আমরা নিচে একটা দোকানে গিয়েছি, সাইবার ক্যাফেতে, ওইখানে গিয়েছি যে রেজাল্টটা দেখবো। তো ফার্স্টে একটা দোকানে গেলাম, ওনারা বলতেছে না, ওনারা কি নিয়ে জানি বিজি, ওনারা আমাদের রেজাল্ট দেখার জন্য কোনোটাই ইচ্ছুক না। এখন কী করবো, পাচ্ছি না, বুঝছো? তো অনেক দোকানে গেলাম, কেউই আমাদেরটা দেখতে পাচ্ছে না, মানে ওরা অন্য কাজে ব্যস্ত। এখন আমাদের যে একটা রেজাল্টের ব্যাপার, আমরা অনেক রিকোয়েস্ট করছিলাম, কেউ শোনে না। কি করব, পরে আমার ফ্রেন্ডের ওর বোনকে কল দিলাম, আমার ফ্রেন্ডের বড় বোন যে ছিল, তো ও কল দিয়ে বললো যে আপু, আমরা তো এই আমাদের রেজাল্ট দিয়েছে, আমরা এটা দেখতে পারছি না, একটু দেখে দাও। তো তখন আপু বললো যে আচ্ছা ঠিক আছে, তোমার রোল নাম্বার দাও, মানে আমার ওই ফ্রেন্ডের, আমার রুমমেট যে ছিল তার রোল নাম্বার নিল। তো আপু রোল নাম্বার নিয়ে চেক করলো, চেক করে দেন আমরা তখন কিন্তু ফোনে কথা হচ্ছে, আর আপু ওইদিকে ল্যাপটপে তোমার দেখে দিচ্ছে। তো আপু হঠাৎ করে চিল্লায় উঠলো, বললো যে ওর নাম, মানে আমার ফ্রেন্ডের নাম নিয়ে বললো যে তুমি তো ঢাকা মেডিকেলে পেয়েছো, তুমি তো 30তম। আমরা তো মানে আমাদের যে ওর খুশি, ও তো লাফায় উঠছে, মানে আমরা তখন রাস্তায়, বিশেষ করো ফার্ম গেটের একটা চিকন গলির মধ্যে আমরা রাস্তার মধ্যে দাঁড়ায়ছিলাম। তো ওই জায়গাটাতে এমনি রিক্সা অনেক জ্যাম থাকে, তো ওই জায়গায় আমরা দাঁড়ায়ছিলাম। ও তো চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে। আমি তো পাশে, আমি তো আমার রেজাল্ট এখনও জানি না কি হবে। তো ও চিল্লাপাল্লা করছে, মানুষ তো তাকায় আছে। তো একটু পরে ও আমার দিকে তাকালো, আমি বললাম যে আমারটা একটু দেখতে বল। তো সাথে সাথে বললো, চিৎকার একটু থামায় বললো যে ওর আপুকে বললো যে হৃদয়ের রেজাল্টটা দেখা দাও। তো আমি আমার রোল নাম্বার বললাম, একটু পরে আপু আবার চিল্লালো,
আপু আবার চিল্লায় বলতেছে যে হৃদয় তো ঢাকা মেডিকেলে, হ্যাঁ ও তো 137তম হয়েছে। এবার তো মনে করো তুমি চিন্তা করো, জাস্ট দুইটা ফ্রেন্ড একসাথে, আমরা দুইজনই রেজাল্ট জানলাম এবং দুইজনই আমরা ঢাকা মেডিকেল। আমরা চিল্লায় মানে ওই জায়গায় রাস্তার মধ্যে আমরা লাফাচ্ছিলাম এবং আশেপাশে মানুষ তাকায় ছিল এবং আমরা রাস্তার মাঝখানে চলে আসছিলাম। রিক্সা যেতে পারছিল না আমাদের জন্য, আমাদের রিক্সা যে বেল দিচ্ছে আমাদের কোনো খবর নাই, আমরা চিল্লাচ্ছিলাম, দুইজনকে ধরে লাফাচ্ছিলাম। এরপরে কিছুক্ষণ পরে আমাদের হুশ আসে যে একজন মানুষ জোরে বললো, এই রাস্তার মাঝখানে কি হচ্ছে এখানে চিল্লি কেন করছো? পরে আমরা বললাম যে আমরা দুইজনই একসাথে এখানে ছিলাম, ওই একটা আঙ্কেল আমাদেরকে জিজ্ঞেস করছে, তো আমরা বললাম যে আমরা দুইজনই ঢাকা মেডিকেলে। তো ওনারা তখন বুঝলো, খুশি হলো, বললো যে আচ্ছা ভালো গুড, একটু করে দেন, বললো যে তোমরা একটু সাইড দাও, এখানে তো জ্যাম বেঁধে গেছে, ওই গলির মধ্যে ছোট গলির মধ্যে জ্যাম বেঁধে গেছে। তো এরপরে চলে গেল। এরপরে তো আমরা আস্তে আস্তে এসে দেন আমরা রুম থেকে একটু টাকা নিয়ে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করলাম। এরপরে তো অনেক কোচিং থেকে আমাদেরকে কল দিচ্ছিল, অভিনন্দন জানাচ্ছিল, সব কিছু করছিল, তো আমরা ওটার জন্য তো ছিলামই। তো ওই মোমেন্টটা ছিল হচ্ছে যে মানে বেস্ট একটা মোমেন্ট, যে একই সাথে দুজন একইভাবে স্ট্রাগল করে একই ওয়েতে গিয়ে আমরা ফাইনালি সাকসেসটা পাই। তো আমি আশা করব যে তোমরাও লাইফে এরকম একটা সাকসেসফুল ভাববে বা সাকসেসের লেভেলটাই যেতে পারবা। এবং এটার জন্য আমি বারবার বলি, ডেডিকেশন ছাড়া, হার্ডওয়ার্ক ছাড়া কিচ্ছু হবে না, ঠিক আছে? ডেডিকেশন ছাড়া। এবং ওই টাইমটায় তুমি যখন এই এক্সাইটমেন্টটা কাজ করবে, তোমার মনে হবে যে তুমি পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট পারসন। এই যে বর্তমানে যত ওই বিলিয়নিয়ার দেখো, হ্যাঁ, জেফ বেজোস, ওই ইলন মাস্ক, কত বড় লোকের নাম শোনো না আমেরিকাতে, ওরাও তোমার মতো হ্যাপিয়েস্ট পারসন হবে না ওই মোমেন্টটাতে। আমার মনে হয় 2017 সালের অক্টোবরের 9 ওই সময়টাতে আমাদের দুইজনের চেয়ে হ্যাপিয়েস্ট পারসন তখন ওয়ার্ল্ডে কম ছিল মনে হয়। এতটা হ্যাপিয়েস্ট আমরা ছিলাম যে একসাথে স্ট্রাগলের একটা ফলাফলটাও একই রকম হয়েছে, আমরা দুজনে একই ক্যাম্পাসে। তো এখনও ব্যাপারটা এমন না যে এখনও ভাইয়ারা স্ট্রাগল করছে না, ভাইয়ারা এখন রিল্যাক্স, এটাও বলবো না। স্ট্রাগল তোমাকে অলওয়েজ করতে হবে। তুমি যেই স্টেজে যাও, তুমি যত ডেডিকেশন দেখাবা, যত হার্ডওয়ার্ক করবা, তত তোমার সাকসেস আসবে। সেই কথাগুলোই বললাম যে তোমরা যেন আসলে তোমাদের জিনিসটা বুঝতে পারো, যে যেই লাইনেই চাও ওই লাইনের জন্য বেস্টটাতে তোমরা যেতে পারো, ঠিক আছে? বেস্টটাতে টার্গেট রাখো, বেস্ট জায়গায় তুমি পড়বা এবং ওইটার জন্য নিজেকে একবার জিজ্ঞাসা করো যে তুমি রেডি কিনা। সো যখন তোমার অনেক হতাশ লাগবে, আমি একটা কথাই বলি যে টেক আ ডিপ ব্রেথ, হ্যাঁ, একটা লম্বা শ্বাস নাও, শ্বাস নিয়ে ভাবো যে তুমি কি করতে চাও, তোমার কোন দিকে ইচ্ছা। তারপরে তুমি ভাবো আমি কি ওইটার জন্য ভালোভাবে নিজেকে প্রস্তুত করছি কি না। তো যদি ওইটা না করো তাহলে তো হবে না, বাট যদি ওইটা করতে পারো ভাইয়া, তাহলে দেখবা তুমি ওয়ার্ল্ডের সবচেয়ে সাকসেসফুল পারসন হইতে পারবা, ঠিক আছে? মানে এমন একটা দিন আসবে যেদিন তোমার মনে হবে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী পারসন। বুঝতে পারছো? এই সুখটা তোমাদের আনতে হবে, ওকে? আর আমরা একটু ব্যাকটেরিয়ার একটা জিনিস নিয়ে আমি তোমাদের একটু শেষ করে দিব আজকে। তো দেখো, কথাগুলো মনে রাখো, হ্যাঁ, ভালো, আশা করি তোমাদের কাজে দিবে ইন ফিউচারে। আরও সামনে আরও অনেক বলবো, অনেক স্টোরি জমা আছে ভাইয়া ভিতরে, অনেক স্টোরি বলতে গেলে আজকে লাইভ ক্লাস 12টা বাজেও শেষ হবে না, বুঝছো? স্টোরি আছে, আস্তে আস্তে সব ভেঙে অনেক দিন ধরে বলবো না। একদিনে বললে তো খালি এটা লাইভ ক্লাস হবে না, শিখা হবে না, খালি ভাইয়ের মোটিভেশনই শোনা হবে। তো তোমরা আশা করি যে এখানে অনেকেই শিখবা, হ্যাঁ, করবা। আর অনেকে বলতে পারো ভাইয়া মোটিভেশন কথা শুনলে না আজকে করে। আমি তোমাকে মোটিভেশনের কথা বললাম না, আমি তো বলছি না যে কিছু এমন করো, আমি আমার কথাটা বললাম। বাট তোমাদের হচ্ছে নিজের যদি রিয়েলাইজেশন না আসে, আমি তোমাকে যতই মোটিভেশনাল কথা বলি না কেন, আমি যদি বলি যে দেখো পারবা, হয়ে যাও, এইসব মোটিভেশনাল কথা আসলে কোনো কাজ হয় না, মানে যদি কেউ এভাবে বলে। সো আমার যেটা অলওয়েজ ইচ্ছা যে তোমরা নিজেরা রিয়েলাইজ করো, মানে আমার কথায় আমি একটা মোটিভেশন দিলাম, এটা শুনবা, কান দিয়ে চলে যাবে। যতক্ষণ না তুমি নিজে রিয়েলাইজ করবা, নিজের মোটিভেশনটা না আসবে, পৃথিবীর সবচেয়ে বেস্ট মোটিভেশনাল স্পিকারকেও যদি এনে বসায় দাও, তাও তোমার মোটিভেট কেউ করতে পারবে না, ঠিক আছে? লাভ হবে না। সো নিজের মোটিভেশনটা আনো, নিজে চেষ্টা করো, নিজে যদি ভালো কিছু করতে পারো, দেখবা যে তোমাকে নিয়ে তোমার আশেপাশের মানুষ এত প্রাউড ফিল করবে, যে জীবনে তোমাকে দেখেও নাই সে তোমাকে 100 বার দেখতে যাবে, বুঝছো? সো এই স্টেজে নিতে হবে। আমি ইনশাল্লাহ ভালো কিছু তোমরা করবা, সামনে আগামী দিনে ভালো কিছু আসবে। তো আমি আরেকটু কথা বলি যে এই ব্যাকটেরিয়াটাকে আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে যে অক্সিজেন লাগবে কি লাগবে না। হ্যাঁ,
অক্সিজেনের ভিত্তিতে। মানে কিছু ব্যাকটেরিয়ার থাকে যাদের অক্সিজেন দরকার পড়ে, মানে তারা যদি অক্সিজেন না থাকে তারা বাঁচতে পারে না, তাদেরকে আমরা কি বলি? এরোবিক ব্যাকটেরিয়া। এরোবিক ব্যাকটেরিয়া মানে কি, তারা হচ্ছে ওদের অক্সিজেন লাগবে, অক্সিজেন দরকার, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি? অ্যারোবিক ব্যাকটেরিয়া। আরেকটা হচ্ছে অ্যানাএরোবিক ব্যাকটেরিয়া। অ্যানাএরোবিক ব্যাকটেরিয়াটা কি ভাইয়া? অ্যানাএরোবিক ব্যাকটেরিয়া হচ্ছে যারা অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, মানে উল্টা, ও হচ্ছে অক্সিজেন দরকার বাঁচার জন্য, এরোবিক ব্যাকটেরিয়া। আর অ্যানাএরোবিক ব্যাকটেরিয়া হচ্ছে অক্সিজেন লাগে না, ঠিক আছে, তাদের অক্সিজেন কোনো দরকার নেই, ও উল্টা অক্সিজেন থাকলে ওর ক্ষতি হয়, হ্যাঁ, ও বাঁচতে পারে না অক্সিজেনে। সো এই দুইটা জিনিস মনে রাখবা। আরেকটা টাইপের ব্যাকটেরিয়া আছে যেটা হচ্ছে কি জানো? সুবিধাজনক। এটাকে ইংলিশে আমরা বলি ফ্যাকাল্টেটিভ। কি বলি? ফ্যাকাল্টেটিভ, বা বাংলায় বলি সুবিধাজনক। দেখো আমাদের সোসাইটিতে কিন্তু অনেক ধরনের সুবিধাজনক মানুষ থাকে, তাই না? সুবিধাজনক মানুষ থাকে না, যে তোমার যখন ভালো টাইম, ওই এটা মনে পড়লো আমার অ্যাডমিশনের কিছু সময় মনে পড়ে, বুঝছো, যখন শুরুতে আমার অনেক খারাপ টাইম যাচ্ছিল, আমি শুরুতে কোচিংয়ে তো খুব একটা ভালো করতেছিলাম না, কারণ ওই যে বললাম মেসের প্রবলেম, অনেক কষ্ট হচ্ছিল, খাওয়া দাওয়ার অনেক প্রবলেমের কারণে ওইখানে খুব একটা রেজাল্ট ভালো হচ্ছিল না। তো তখন অনেকেই কেমন জানি কথা বলতো না, বুঝছো, কোচিংয়ে যারা ক্লাসে ছিল এতটা কথা বলতো না, যে ও তো এত ভালো করছে না, কিন্তু আসলে করছিলাম না, কারণ হচ্ছে পড়তেই তো পারছিলাম না, মানে এমন একটা সিচুয়েশনে ছিলাম যে পড়া হচ্ছিল না। তো তখন রেজাল্টটাও এত ভালো আসছিল না, তো অনেকেই এত আরে ওর সাথে কথা বলে কি হবে, ওর কাছে এত যাব না, মানে এত কথা বলছিল না। কিন্তু যেই মনে করো 1 মাস পরে যখন আমার মেস চেঞ্জ হলো, আমি একটা ভালো পরিবেশে আসলাম, তখন যখন ভালোভাবে পড়ছিলাম এবং ভালো করছিলাম, তখন কোচিংয়ে রেগুলার ফার্স্ট হচ্ছিলাম, সেকেন্ড হচ্ছিলাম, তখন মানুষের চেঞ্জ পাল্টায় গেছে। তখন ওরা এসে এই তুমি কিভাবে পড়ছো, কিভাবে ভালো করছো, আরে তুমি তো অনেক ভালো, এসে বন্ধুত্ব দেখাচ্ছিল। তো এরা হচ্ছে সুবিধাজনক মানুষ। হ্যাঁ, আবার অনেক ফ্রেন্ডই ছিল যারা শুরু থেকে শেষ পর্যন্ত সেম ছিল, কখনোই তোমার মানে হতাশ করে নাই যে তুমি খারাপ করলা সো থাকবো না, বা আবার তুমি ভালো করলা আবার চলে আসছে, এরকম কিছুই ছিল না, সবাই ওই রকম ভালো ছিল। তো এই সুবিধাজনক মানুষগুলো, তো এই ব্যাকটেরিয়ার মধ্যেও কিছু সুবিধাজনক আছে যারা হচ্ছে যে অক্সিজেন থাকলেও বাঁচতে পারবে, ঠিক আছে, অক্সিজেন থাকলেও বাঁচবে, আবার অক্সিজেন না থাকলেও বাঁচবে, মানে ওদের দুইটাই, ওরা যদি অক্সিজেন থাকে তাহলেও বাঁচতে পারবে, আবার অক্সিজেন যদি না থাকে তাও বাঁচতে পারবে, মানে দুই দিকেই ঠিক আছে, বুঝছো, এদেরকে আমরা বলি ফ্যাকাল্টেটিভ বা সুবিধাজনক ব্যাকটেরিয়া। ওকে, সো এই যে দেখো এই অ্যানাএরোবিক ব্যাকটেরিয়া, হ্যাঁ, অ্যানাএরোবিক ব্যাকটেরিয়ার একটা উদাহরণ এসেছিল আমাদের সময় 2017-18 মেডিকেল অ্যাডমিশনে, এই প্রশ্নটা এসেছিল যে অ্যানাএরোবিক ব্যাকটেরিয়ার একটা উদাহরণ, সেটা কি ছিল? ক্লস্ট্রিডিয়াম। এটা তোমাদের বইতেও পাবা, ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম। এটা এই ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়ার কারণে তোমার টিটেনাস রোগ হতে পারে। টিটেনাস হলে কি হয় জানো? এই যে তোমার ঘাটটা এরকম বেঁকে যায়, এরকম হয়ে যায়, তুমি এরকম সোজা মানুষ এরকম হয়ে যাবে, বেঁকে যাবা, এরপরে কি হবে? তোমার হাসি, শয়তানের হাসি হবে। টিটেনাস রোগ হলে এরকম হাসিটা এরকম চড়া হয়ে যায়, তোমার মুখটা দেখে মনে হয় যে শয়তান হাসতেছে, বুঝছো, এটা হচ্ছে টিটেনাস। তো এটা হচ্ছে এই ক্লস্ট্রিডিয়ামের কারণে হতে পারে, এই ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়ার কারণে, এটা মনে রাখবা। আর হচ্ছে এখানে এটা 2017-18 কোয়েশ্চেন ছিল, এটা তোমাদের একটু বলে দিই, এটা 17-18 কোয়েশ্চেন ছিল, বুঝতে পারছো, এগুলো ছিল। আর এছাড়াও তোমাদের ব্যাকটেরিয়ার কিন্তু অনেক গুরুত্বগুলা পড়তে হবে। গুরুত্বের মধ্যে যেমন উপকারিতা আছে, কিছু কিছু ব্যাকটেরিয়া যেমন হচ্ছে যে একটা যে 3টা ব্যাকটেরিয়া আছে যারা উদ্ভিদের নাইট্রোজেন সাপ্লাই দেয়। নাম কি জানো এদের নাম? কি উদ্ভিদে সাপ্লাই দেয় বলো তো, কি নাম ওদের? অ্যাজেটোব্যাক্টর, সিউডোমোনাস আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এই 3টা ব্যাকটেরিয়া ওরা হচ্ছে কি করে? নাইট্রোজেন সাপ্লাই দেয়, নাইট্রোজেন সংবন্ধনে হেল্প করে, মানে উদ্ভিদকে দেয় যে নাও আমি বায়ু থেকে নাইট্রোজেনটাকে নিয়ে তোমাকে সাপ্লাই দিচ্ছি। তো এরা অনেক গুরুত্বপূর্ণ, উদ্ভিদের জন্য অনেক দরকারি না, তো এদেরকে কিন্তু মনে রাখতে হবে এই ব্যাকটেরিয়ার নামগুলো। তো এরকম তোমাদের বইয়ে যেমন চা শিল্পে
পাট শিল্পে, পাট উৎপাদনে কিছু ব্যাকটেরিয়া এখানে দরকার পড়ে, তারপরে ভ্যাকসিন তৈরিতেও আমাদের দরকার পড়ে, টিকা, হ্যাঁ এগুলাতে আমাদের তো দরকার পড়বে। আবার অপকারী দিক, তো অপকারী দিক কি? সবার প্রথমেই তো আসে ভাই এটা মানুষের রোগ করে, তাই না? রোগ ঘটায়, যেমন কি ব্যাকটেরিয়ার কারণে কি কি রোগ হয়? আমাদের যক্ষা হয়, তাই কি না বলো? যক্ষা হয়, এই যে যক্ষা। তারপরে কি হয়? এই যে টিটেনাস রোগটা হয়। তারপরে আর কি হতে পারে তোমাদের? আমাশয়, আমাশয়, নিউমোনিয়া, নিউমোনিয়া রোগটাও হয়ে থাকে। হ্যাঁ, হুপিং কাশি, এই হুপিং কাশি। দেখি আমাকে বলো তো, কে বলতে পারবা? এটা দিয়ে আজকে প্রায় আমরা আর বেশি আগাবো না, আমরা অনেকখানি শিখেছি। আর একটা মেডিকেলের কোয়েশ্চেন আমরা আলোচনা করব, মেডিকেলের এবং ভার্সিটিতে কীরকম কোয়েশ্চেন এসেছিল। তো দেখো, হুপিং কাশি, বলতো এই হুপিং কাশি ব্যাকটেরিয়ার, মানে এই রোগের ব্যাকটেরিয়াটার নাম কি? কে বলতে পারবা দেখি? হুপিং কাশি, এই হুপিং কাশি এই রোগের জন্য কোন ব্যাকটেরিয়াটা দায়ী? কে বলতে পারবা দেখি? বলো, কে পারবা? সবার প্রথমে একজন অ্যান্সার দিয়েছে আসমাউল হুসনা, সে বলেছে বর্ডাটেলা পার্টুসিস। ভেরি গুড, এটার নাম বর্ডাটেলা পার্টুসিস। এই ব্যাকটেরিয়ার নামগুলো কিন্তু তোমাদের মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে পড়বা যে এই নামগুলো কি। তাহলে যারা জানো না তাদের জন্য আমি নামটা একটু লিখে দিচ্ছি, যে এই হুপিং কাশি রোগের জন্য এটার নামটা একটু ডিফারেন্ট, তো অনেক কঠিন লাগে অনেকে সবার কাছে, বাট তুমি পড়তে পড়তে এটা ইজি হয়ে যাবে। সেটা কি? বর্ডাটেলা পার্টুসিস, ঠিক আছে? এটাকে কি বলছি আমরা? বর্ডাটেলা পার্টুসিস, এটা মনে রাখবা। তো এটার কারণে হুপিং কাশি রোগটা হয়। আচ্ছা, এবার আসো আমরা মেডিকেল অ্যাডমিশন। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনের 2015-তে কিছু একটা কোয়েশ্চেন এসেছিল। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, দেখো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার, খেয়াল করো, এটা 2015 সালে। আজকের পড়া থেকে আমাদের মেডিকেলে কি কি এসেছিল? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কি দিয়ে গঠিত? ঠিক আছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? অপশন দিয়ে দেওয়া ছিল হচ্ছে, দেখো, নাম্বার 1 মুরামিক অ্যাসিড। কি ছিল? মুরামিক অ্যাসিড। এরপরে অপশন ছিল বি, অপশন বি ছিল হচ্ছে কাইটিন। কাইটিন, খেয়াল করো, আজকের পড়া থেকে পারবা কিন্তু এটা। হ্যাঁ, কাইটিন। এরপরে ছিল মিউকোপ্রোটিন, মিউকোপ্রোটিন। সবাই দেখি যদি অ্যান্সার জেনে থাকো দিয়ে দিবা, ঠিক আছে? আর 4 নম্বরে ছিল হচ্ছে সেলুলোজ, সেলুলোজ। দেখি তো, বলো তো এটার অ্যান্সারটা কি হবে? বলা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার দিচ্ছ এ, এ। ওকে, এই যারা কাইটিন বলছো, কেন কাইটিন বললা? কাইটিন কি ব্যাকটেরিয়াতে থাকে? কাইটিন তো ভাইয়া ব্যাকটেরিয়াতে থাকে না। ব্যাকটেরিয়াতে থাকে কি? গুড, যারা এ বলছো তারা সবাই কারেক্ট। এটা হচ্ছে মুরামিক অ্যাসিড। ভেরি গুড। তাহলে দেখো, 15-16 এটা এসেছিল, 15-16 2015-তে। তাহলে তোমরা কিন্তু 2015 সালের একটা মেডিকেল কোশ্চেন পেরে ফেললা। আরেকটা কোশ্চেন এসেছিল 2012-তে। দেখো, ওইটাতে তোমার প্রশ্নটা এরকম ছিল, কোনটি কোনটি ব্যাকটেরিয়ার, খেয়াল করো, ব্যাকটেরিয়ার, হ্যাঁ এখানে এগুলো বাদ দাও, ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত। খেয়াল করো, তাহলে প্রশ্নটা কি?
নিচের কোনটি ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত, মানে ব্যাকটেরিয়ার গঠনে থাকে না? তাহলে অপশন এটা ছিল হচ্ছে, এখানে দেখো তোমাদের দেখি তোমরা পারো কিনা। অপশন এ ছিল ভলিউটিন, ভলিউটিন, সবাই দেখো মিলাও, যে তোমরা তো অলরেডি ব্যাকটেরিয়ার গঠন পড়েছো তাই না? আচ্ছা, ভলিউটিন, ক্যাপসিউল, নাম্বার সি ক্রোমাটোফোর, ক্রোমাটোফোর, অ্যান্ড ডি, ডি ছিল হচ্ছে আর একটা অপশন ছিল হচ্ছে হ্যাঁ ফ্লাজেলা। দেখি এটাই লাস্ট আজকে কোয়েশ্চেন, দেখি কে কে পারো, কি হবে। অনেকে অ্যান্সার দিচ্ছ সি, কোনটি ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত। খেয়াল করো এখানে, এখানে অনেকে ভুলে উপস্থিত দেখে ফেলো, এটা অনুপস্থিত মানে নাই কোনটা। গুড, আসমাউল সি, নাহিদ বলছো সি, সাইমা সি 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 সি, অনেকগুলো সি। আচ্ছা গুড, সি এক্স্যাক্টলি ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর কি এখানে ছিল? আমরা পড়েছি, এই নাম পড়েছি, পড়ি নাই। ভলিউটিন ছিল, কি করছিল ভলিউটিনটা দেখো, একটু শিখে নাও, একটু ডিসকাস করি আমরা এটা নিয়ে, হ্যাঁ আমরা যে পড়েছি। তাহলে এই যে ভলিউটিন, ভলিউটিন কি কাজ করতো ব্যাকটেরিয়াতে? খাদ্য সঞ্চয়। ক্যাপসিউল, ওই যে ফ্যাগোসাইটোসিসকে আটকাতো, প্রতিরোধ করতো, ক্যাপসিউল এটা ব্যাকটেরিয়াতে ছিল। ফ্লাজেলা, চলনে সাহায্য করতো। সো ক্রোমাটোফোর বলে কিছু নাই, সো ক্রোমাটোফোর, ক্রোমাটোফোর ব্যাকটেরিয়াতে অনুপস্থিত। আর এখানে কি ছিল, যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কোনটা থাকে? তাহলে এখানে শুরুতে ছিল মুরামিক অ্যাসিড। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম ওই যে পেপটিডোগ্লাইকানের গঠনে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম না, যে এরকম কি ছিল, এন অ্যাসেটাইল মুরামিক অ্যাসিড, আরেকটা ছিল এন অ্যাসেটাইল গ্লুকোসামিন, মনে আছে? দুইটা নাম আমরা পড়েছি, এই যে NAM, এভাবে আমি তোমাদেরকে পড়াইছিলাম একদম শুরুতে। আর NAG ছিল না, যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে কি আছে, এন অ্যাসেটাইল মুরামিক অ্যাসিড আর এন অ্যাসেটাইল গ্লুকোসামিন, এরা জোড়া লেগে তোমার পেপটিডোগ্লাইকান হচ্ছিল। তাহলে ওইখান থেকেই তো দেখো মুরামিক অ্যাসিড। আর কাইটিন কাদের থাকে? ছত্রাকের থাকে, ঠিক আছে, ছত্রাকের, এটা মনে রাখবা। কাইটিন অনেকেই বলছিলা, এটা কিন্তু হবে না। আর মিউকোপ্রোটিন, এটা তো হচ্ছে যে এখানে কোনো কথা না, মিউকোপ্রোটিন এটা কারোরই থাকে না, এটা জাস্ট একটা নাম দিয়ে রাখছে আর কি। মিউকোপ্রোটিন মানে হচ্ছে প্রোটিনের সাথে শর্করা থাকলে ওটাকে মিউকোপ্রোটিন বলি। আর সেলুলোজ, সেলুলোজ হচ্ছে আমার তোমার আমাদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, মানে এরপরে হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। আমাদের তো কোষ প্রাচীর থাকে না, কোষ ঝিল্লি। তো যাই হোক, ওদের উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। তো সেলুলোজ তো এর মধ্যে আসবেই না, তাই না? ব্যাকটেরিয়াতে তো সেলুলোজ থাকবে না, ওটা উদ্ভিদের। সো দেখো এইভাবে করে কিন্তু তুমি অ্যাকচুয়াল অ্যান্সারটা পেতে পারো। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা অনেকগুলো কোয়েশ্চেন দেখলাম মেডিকেল বেসড, তাহলে এই কোয়েশ্চেনগুলো আসে এবং দেখো এই গঠনের স্ট্রাকচার থেকে আবার অনেক কিছু উদাহরণও আসে। তো তোমরা ভালোভাবে ব্যাকটেরিয়ার উদাহরণগুলো পড়বা, কোন ব্যাকটেরিয়া কিসের জন্য দায়ী, কোন কাজের জন্য ব্যবহৃত হয়, কোন ব্যাকটেরিয়ার ক্ষতিকারক দিকটা কি, এগুলো সব পড়বা। কারণ এই উদাহরণগুলো ভার্সিটি, মেডিকেল, যত জায়গায়, ইঞ্জিনিয়ারিং ছাড়া বাকি সব জায়গায় এই জিনিসটা থাকবে। তোমরা বলতে পারো ভাই শুধু মেডিকেল না, মেডিকেল ছাড়াও চিটাগাং ভার্সিটি, ঢাকা ভার্সিটি, রাজশাহী, সবগুলোতে কিন্তু এই টাইপ এখান থেকে প্রশ্ন আসে। তো সবাই ভালো করে পড়বা, ভালো করে শিখবা। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা নেক্সট ক্লাসে আবার বলবো, ঠিক আছে, আবার অনেক ডিটেলসে জানবো। ক্লিয়ার? তাহলে এই ক্লাস, আজকের ক্লাসটা এতটুকু, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করবা, তোমরাও সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।